আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের ভার্সিটি মাস্টার ক্লাস আইসিটির। আজকে আমরা পড়বো চ্যাপ্টার 2 এবং চ্যাপ্টার 2 এর লেকচার 1 এ তোমাদের সবাইকে স্বাগতম। তো চলো আমরা দেখি যে চ্যাপ্টার 2 এর নামটা কি। চ্যাপ্টার 2 এর নামটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং। তো কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং জিনিসটা কি আসলে? আমরা আইসিটি যে বলতেছি, আইসিটি মানে তো ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো এই যে কমিউনিকেশন পার্টটা, সেই পার্টটা নিয়ে আমরা আসলে চ্যাপ্টার 2 তে ডিসকাস করব যে কিভাবে এই কমিউনিকেশনটা করা হয়। চ্যাপ্টার 1 এ যেরকম আমরা আইসিটির একদম বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করেছি, যে আমাদের ক্রায়োসার্জারি থেকে শুরু করে ভার্চুয়াল রিয়েলিটি থেকে শুরু করে ন্যানো টেকনোলজি, দেন আমাদের বায়োমেট্রিক্স, বায়ো ইনফরমেটিক্স, এই সব কিছু। চ্যাপ্টার 2 তে আমরা কমিউনিকেশন নিয়ে কথা বলবো, হ্যাঁ, যে কিভাবে আমরা একটা ডেটা বা একটা ইনফরমেশনকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠাতে পারি। তার জন্য কয়টা স্টেপ, কয়টা উপাদান, ওয়্যারলেস ওয়্যার্ড কিভাবে পাঠাইতে পারি আমরা, ওয়াইফাই, ওয়াইম্যাক্স, ব্লুটুথ কিভাবে পাঠাইতে পারি। সো এই পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আমরা এই চ্যাপ্টারে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখে নেই যে আজকের লেকচারে আমরা কি কি পড়বো। এই চ্যাপ্টারটাকে আমরা মোটামুটি 7টা টপিকে ভাগ করেছি এবং তার মধ্যে প্রথম 3টা টপিক আমরা আজকের লেকচারে কভার করব। টপিক 3টা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড ও ডেটা ট্রান্সমিশন মোড। এর আন্ডারে আমাদের যত ক্লাসিফিকেশন, যত আহ শ্রেণী বিভাগ সবকিছু চলে আসবে। তারপর হচ্ছে ডেটা কমিউনিকেশনের মাধ্যম, যে আমরা ওয়্যারলেস এবং ওয়্যার্ড এই দুইটা মিডিয়ামে ডেটা পাঠাতে পারি। তো এই কথাবার্তাগুলো আসলে এখানে চলে আসবে। এবং তারপর ফাইনালি আমাদের আসবে হচ্ছে মোবাইল যোগাযোগ, অর্থাৎ মোবাইল কোন প্রজন্মের মোবাইলে কোন জিনিসটা কিন্তু অন্তর্ভুক্ত করা হয়েছিল এবং ইত্যাদি ইত্যাদি। এই জিনিসগুলো চলে আসবে আমাদের চ্যাপ্টারের লাস্ট, মানে আজকের লেকচারের লাস্ট পার্ট, অর্থাৎ লেকচার 3-তে, আমাদের টপিক 3-তে। ওকে, তো আমরা যদি গুরুত্ব দেখি, মোবাইল যোগাযোগের গুরুত্বটা দেখা যাচ্ছে কম, এখান থেকে কোয়েশ্চেন্স কম আসে। কিন্তু অন্যান্য বাকি দুইটা যে টপিক, টপিক 1 অর্থাৎ ডেটা ট্রান্সমিশন মেথড মোড, আর এরপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মাধ্যম বা মিডিয়াম, এগুলো আসলে বেশ ইম্পর্টেন্ট এবং এখান থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসে। তো চলো আমরা স্টার্ট করি। প্রথমে আমরা দেখবো যে এই ডেটা ট্রান্সমিশন, তার আগে আমরা দেখবো যে কোয়েশ্চেন কোথেকে আসছে। সো দেখতেছো ঢাকা ভার্সিটিতেও আসছে, হ্যাঁ, জিএসটি তে আসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে এবং অন্যান্য সব জায়গায় আসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও আসছে। তো মানে এই টপিকটা থেকে অনেক কোয়েশ্চেন আছে, হ্যাঁ। চ্যাপ্টার 3 এর নাম্বার সিস্টেমের কনভার্সন বা চ্যাপ্টার 3 এর বুলিয়ান অ্যালজেব্রা যেমন ইম্পর্টেন্ট, এই টপিক দুটো এরকম ইম্পর্টেন্ট, অনেক কোয়েশ্চেন্স আসে, হ্যাঁ। তো আমরা যদি স্টার্ট করি, দেখো ডেটা ট্রান্সমিশন মেথড ও মোড। তো ডেটা ট্রান্সমিট করার ক্ষেত্রে আমরা মেইনলি দুই রকম ভাবে ট্রান্সমিট করি, হ্যাঁ। একটা হচ্ছে প্যারালাল ডেটা ট্রান্সমিশন, আর একটা হচ্ছে সিরিয়াল ডেটা ট্রান্সমিশন। প্যারালাল ডেটা ট্রান্সমিশন মানে কি? প্যারালাল ট্রান্সমিশন মানে হচ্ছে যে আমাদের যে সেন্ডার, অর্থাৎ যে হচ্ছে ডেটা পাঠাবে, যে প্রেরক, এবং আমাদের যে রিসিভার অর্থাৎ যে ডেটা রিসিভ করবে, যে প্রাপক, তাদের মধ্যে আমাদের অনেকগুলো লাইন থাকবে, অনেকগুলো লাইন। কয়টা লাইন থাকবে বলতো? আইডিয়াটা হচ্ছে তুমি যদি 8 বিটের ডাটা পাঠাও, 8 বিট, তাহলে তাদের মধ্যে 1 2 3 4 5 6 7 8, 8 বিট ডেটা পাঠাইলে তাদের মধ্যে 8টা তার থাকবে বা 8টা লাইনের কানেকশন থাকবে। তুমি যদি 16 বিট ডেটা পাঠাও, তাদের মধ্যে 16টা কানেকশন থাকবে। এটা হচ্ছে প্যারালাল, অর্থাৎ প্রত্যেকটা বিট একই সাথে যাবে, প্রত্যেকটা বিট একসাথে যাবে, প্রত্যেকটা বিটের জন্য একটা করে লাইন, প্রত্যেকটা বিটের জন্য একটা করে লাইন। সো আমাদের কমিউনিকেশন যদি হয় 8 বিটের, তাহলে আমাদের লাইন থাকবে 8টা। তাহলে বলো তো আমাদের এই প্যারালাল ট্রান্সমিশন এটা অনেক কস্টলি না? এটা অনেক কস্টলি, তাই না? কারণ যতগুলা বিট আমাদেরকে যদি ততগুলা তার মানে ইয়ে করতে হয়, কানেক্ট করতে হয়, তাহলে এটা অনেক কস্টলি, তাই না? এবং যেহেতু এটা অনেক কস্টলি, তাহলে এটা অবশ্যই আমরা খুব বেশি দূরত্বে যদি ডেটা পাঠাইতে হয়, তখন আমরা এটা অবশ্যই ইউজ করব না, তাই না? তো আমরা এটা শুধুমাত্র ইউজ করব যখন আমরা খুব কাছাকাছি দূরত্বে ডেটা পাঠাবো, হ্যাঁ। যেমন এক্সাম্পল হচ্ছে যখন আমরা প্রিন্টারে ডেটা পাঠাই, অর্থাৎ কোনো কিছু প্রিন্ট করার জন্য কম্পিউটার থেকে যখন প্রিন্টারে ডেটা পাঠাই, ওটা সাধারণত আমরা এরকম প্যারালাল কমিউনিকেশন দিয়ে পাঠাই। ওকে, বা আমরা হচ্ছে এরকম আমাদের টুইস্টেড পেয়ার কেবল দিয়ে যখন পাঠাই, ওটা অনেক সময় প্যারালাল কমিউনিকেশন মেনটেন করে। আবার এছাড়াও তোমরা দেখবা যে একটা ল্যাপটপ বা কম্পিউটারের ভিতরের ইন্টারনাল যে কানেকশন গুলো, ওখানে দেখবা যে কিছু চিকন, মানে কিছু ফ্ল্যাট, কিছু চিকন একটা তারের স্ট্রাইপ থাকে, বুঝছো? মাথাটা এরকম চওড়া, হ্যাঁ, এবং এরকম একটা কানেক্টর থাকে, হ্যাঁ, এবং তারপর চিকন একটা তারের স্ট্রাইপ, যে এরকম, বা এরকম এইচডিএমআই কেবল দেখছো, তাই না? যে তার মানে তারটা এরকম গোল না, তারটা এরকম গোল না, তারটা চিকন এবং ফ্ল্যাট একটা তার, হ্যাঁ। তো এরকম চ্যাপ্টা একটা তার ইউজ করা হয় অনেক জায়গায়, এরকম চ্যাপ্টা বিভিন্ন তার ইউজ করা হয়। তো চ্যাপ্টা তারগুলো আসলে এরকম প্যারালাল ট্রান্সমিশন থাকে সাধারণত, হ্যাঁ, ওটার ভিতরে এরকম পাশাপাশি অনেকগুলো তার থাকে। সো এক সিরিয়ালে ডেটা যায়, মানে প্যারালালি ডেটা যায় আর কি, হ্যাঁ। যতগুলা বিট ততগুলা বিট তার থাকে, হ্যাঁ, ততগুলা তার, যেমন 8 বিট হলে 8টা, 16 বিট হলে 16টা, 32 বিট হলে 32টা। ওকে, আচ্ছা। এখন এই প্যারালাল ডেটা ট্রান্সমিশন যেহেতু কস্টলি, সেহেতু আমরা যেটা করলাম, আমরা সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের দিকে ঝুঁকলাম।
যে আমি যদি তাহলে অনেক দূরে ডেটা পাঠাই, সেক্ষেত্রে অবশ্যই আমি প্যারালাল ডেটা ট্রান্সমিশন আসলে অ্যাফোর্ড করতে পারবো না, তাই না? কারণ এত দূরে ডেটা পাঠাবো, এই এত দূরে ডেটা পাঠানোটা অবশ্যই প্যারালালি পাঠানোটা ফিজিবল না, তাই না? তুমি বাংলাদেশ থেকে আমেরিকা ডেটা পাঠাবো, 8টা তার টানবা, একটা তারই তো টানতে পারবো না। সো মানে দ্যাটস দ্য লজিক, রাইট? সো সিরিয়াল ডেটা ট্রান্সমিশনটাই তাহলে আমাদের ভরসা, তাই না? এটাই আসলে বেশিরভাগ জায়গায় ইউজ করা হয়, তাই না? তো এই সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের মধ্যে আমরা 3 রকম টেকনোলজি নিয়ে আসি। একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, একটা হচ্ছে সিনক্রোনাস, আর একটা হচ্ছে আইসোক্রোনাস। 3টা টেকনোলজি 3 ভাবে কাজ করে। দেখো, সিরিয়াল ডেটা ট্রান্সমিশনের যে সমস্যাটা, সেটা হচ্ছে একটা বিটের পরে আসে, অর্থাৎ প্রথম বিটটা সবার আগে যায়, তারপর দ্বিতীয় বিট, তারপর তৃতীয় বিট, তাই না? এভাবে যদি 8 বিট হয়, তাহলে 8টা বিট কিন্তু পরপর আসলো, রাইট? তারা কিন্তু একসাথে আসলো না, মানে 8টা বিট কিন্তু একসাথে আসলো না। বা আরেকটা ব্যাপার আসে এখানে, যে তুমি মনে করো প্যারালাল ডেটা ট্রান্সমিশনে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8। তার মানে তোমার মানে বিট গুলার জন্য, হ্যাঁ, 8 পর্যন্ত হবে না, আসলে 7 পর্যন্ত হবে, যেহেতু 0 থেকে স্টার্ট করছি। তো যেটা বলতেছিলাম, যে তুমি জানো যে এই তারটাতে তোমার 0তম বিটই আসবে, এই তারটাতে তোমার প্রথম বিটই আসবে। সে একটু দেরিতে আসতে পারে, হয়তো কোনো জায়গায় জ্যামে পড়ছে, বা ফর এক্সাম্পল জ্যাম তো না, মানে বোঝাতে চাচ্ছি যে তারের কোনো জায়গায় কনজেশনে পড়ছে, হ্যাঁ, হোয়াট এভার। স্পিডের তারতম্যের কারণে একটু আগে পরে হইতে পারে, একটু, খুব বেশি না, যেহেতু একসাথেই তারা সেন্ড হবে। সো মোটামুটি একসাথেই তারা আসলে আসবে, দাও একটু তারতম্য হইতে পারে, কিন্তু 0তম বিট এখানেই আসবে, এটা কোনো মানে মিস নেই, তাই না? কিন্তু সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে দেখো, যে আমরা যদি একটু চিন্তা করি, যে এই পাশে আমাদের সেন্ডারটা নেই, হ্যাঁ, আর এই পাশে আমাদের রিসিভারটা নেই, তাহলে দেখো যে আমরা যদি বলি যে আমাদের সেন্ডার থেকে রিসিভারে একটা ডেটা যাচ্ছে, হ্যাঁ, এবং ডেটাটা হচ্ছে এরকম, মনে করো মানে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ, মানে ডেটা অবশ্যই বাইনারি ডেটা যাবে, 0, 1 দিয়ে কিছু বিট গুলা যাবে। আমি সিরিয়াল দিলাম যে মানে 8টা, হ্যাঁ, 0 থেকে স্টার্ট করে 7 পর্যন্ত 8টা, ঠিক আছে, 8 বিট ডেটা পাঠাইলাম, হ্যাঁ, 8 বিট ডেটা পাঠাইলাম। তো 8 বিট ডেটা যদি আমি পাঠাই, দেয়ার ইজ এ চান্স যে আমাদের মানে প্রথমটা প্রথমে যাবে, দ্বিতীয়টা দ্বিতীয়তে যাবে, তৃতীয়টা 3বার যাবে, এটা আমরা চাই। কিন্তু দের ইজ এ চান্স যে আমাদের পরের কোনো একটা বিট একটু আগে চলে গেল, তাই না? অনেক সময় হয় না যে রাস্তা দিয়ে যদি 5টা গাড়ি যায়, তো অনেক সময় হতে পারে যে পিছনের গাড়িটা সামনের গাড়ি একটু আগে চলে যায়। কনসেপ্ট এরকমই, যে মানে তার মধ্যে দিয়ে যেতে পারলেও পারতে পারে, রাইট? তো এটা একটা সমস্যা। এই কারণে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বিট বাই বিট আর পাঠাই না সিরিয়াল ডেটা ট্রান্সমিশনে। এই কারণে আমরা একটা একটা বিট পাঠাই না। আমরা যখন পাঠাই, আমরা এই 8টাকে একসাথে পাঠাই, অর্থাৎ 8টাকে একসাথে একটা মানে ক্যারেক্টার বানায় পাঠাইতে না। আমরা হয়তো পড়েছি, আমরা যদি চ্যাপ্টার 5 পড়ে থাকি, কম্পিউটার প্রোগ্রামিং বা সি প্রোগ্রামিং, সেখানে আমরা দেখছি যে ক্যারেক্টার মানে হচ্ছে 8 বিট, তাই না? বা 8টা বাইট, একটা বাইট, রাইট? ক্যারেক্টার মানে হচ্ছে একটা বাইট বা 8 বিট, 8 বিট ডেটা রাখে, তাই না? 1 বাইট ডেটা রাখে। সো ক্যারেক্টারে মানে এরকম যদি আমি তাহলে পুরোটাকে একটা ক্যারেক্টার ধরে পাঠিয়ে দিই, তাহলে ভালো, তাই না? যে তারা একসাথেই যাবে, তাই না? তারা একসাথেই যাবে, কখনোই আমার মানে প্রথম বিটের আগে দ্বিতীয় বিট যাবে না, এটা কখনোই হবে না, রাইট? সিকোয়েন্স তারা মেনটেন করবে। সো এটা হচ্ছে আসলে অ্যাসিনক্রোনাস। এতক্ষণ যেটা নিয়ে কথা বললাম, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, যে আমরা এগুলাকে একটা ক্যারেক্টার পাঠাবো। সো আমার যদি আমি যদি হ্যালো ওয়ার্ল্ড লেখা পাঠাতে চাই, বা আমি যদি এরকম পাঠাতে চাই যে হাই মম, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এইচ, এটা একটা ক্যারেক্টার, তাহলে এটার জন্য 8টা বিট আসবে, এই 8টা বিটকে পাঠিয়ে দিব। আই, এটার জন্য 8টা বিটকে পাঠাবো। এম, 8টা বিট, মাঝখানে একটা স্পেস আছে, তাই না? 8টা বিট পাঠাবো। তাহলে এখানে আরেকটা সমস্যা দাঁড়াইলো, যে কোন বিটটা মানে একটা বাইট, হ্যাঁ, এখন আর আমি বিট বাই বিট পাঠাচ্ছি না, আমি বাইট বাই বাইট পাঠাচ্ছি। তাহলে একটা সমস্যা দাঁড়াইলো, যে মানে একটা বাইট যদি আরেকটা বাইটের আগে পরে চলে আসে, সে এইচটা পরে পৌঁছাইলো, আইটা আগে পৌঁছাইলো, তাইলে রিসিভার কি রিসিভ করবে? রিসিভার রিসিভ করবে IH, তাই না? একটু আগে পরে হয়ে গেল, তো এটা তো হতে দেওয়া যাবে না। তো এই কারণে আমরা প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে চেষ্টা করি যে তাদের মধ্যে একটা স্টার্টিং বা এন্ডিং দিয়ে দিতে, হ্যাঁ। তো অ্যাসিনক্রোনাসে আমরা যেটা করি, আমাদের একটা স্টার্ট বিট থাকে, হ্যাঁ, অ্যাসিনক্রোনাসে আমাদের একটা স্টার্ট বিট থাকে। মনে করো যে আমাদের স্টার্ট বিট হচ্ছে 1, সাধারণত স্টার্ট বিট হিসেবে 1 থাকে। আর আমাদের স্টপ বিট থাকে, তো স্টপ বিট সাধারণত একটা হয় বা দুইটা হয়। স্টপ বিট সাধারণত একটা হয় বা দুইটা হয়। তো আমরা যদি একটা স্টপ বিট চিন্তা করি, একটা স্টপ বিট, তাহলে আমরা স্টপ বিট নিলাম হচ্ছে 1। তাহলে আমাদের ডেটা আসলে কিরকম হবে দেখো, আমরা যদি 8টা বিট পাঠাই, যে 1, তারপর আমাদের 6টা ডেটা বিট আর তারপর একটা স্টপ বিট, ঠিক আছে? এটা একটা স্টার্ট বিট, এটা একটা স্টপ বিট। আর যদি আমাদের দুইটা স্টপ বিট ধরি, তাহলে মাঝখানে 5টা ডেটা বিট থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসে করে, যে স্টার্ট আর স্টপ সে নির্দিষ্ট করে দেয়, হ্যাঁ। তো স্টার্ট আর স্টপ নির্দিষ্ট করার রিজন হচ্ছে যে আমরা হয়তো এই এইচ পাঠাইলাম, তার আধা সেকেন্ড পর আমি আই পাঠাইতে পারি, তাই না? আমি যে এইচ এর পরপরই আই পাঠাবো, একদম এইচ এর পরেই যে আই পাঠাবো, এটা কোনো নিশ্চয়তা নাই, এইচ এর পর আই যাইতে পারে, ঠিক আছে? তো এই কারণে আমি তাকে বলবো যে হ্যাঁ, এখন কিন্তু স্টার্ট হচ্ছে, গেট রেডি, এখন কিন্তু স্টার্ট হচ্ছে, তারপর সে পুরোটা পড়বে,
যখন আবার লাস্টে 1 পাবে সে স্টপ করে দিবে, ঠিক আছে? তো একইভাবে এভাবে চলতে থাকবে, বুঝছো? তো এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, এবং অ্যাসিনক্রোনাসের নাম অ্যাসিনক্রোনাস হওয়ার রিজন এটাই যে এখানে কোনো সিনক্রোনাইজেশন নাই, একটা বিট আগে পরে হইতেই পারে, এখানে কোনো সিনক্রোনাইজেশন নেই, এই কারণে একটা বিট আগে পরে হইতেই পারে। এই কারণে আমরা বলি যে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইস দরকার। এই কারণে আমরা বলি অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইস দরকার। অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে প্রাইমারি স্টোরেজ ডিভাইস দরকার। কেন? কারণ দেখো, তোমার এই অ্যাসিনক্রোনাস যেহেতু, তাহলে তোমার এইচটা আসলো, এইচটা আসার পর তোমার ওয়েট করতে হবে যে আই আসবে, তারপর স্পেস আসবে, তারপর এম ও এম, পুরাটা আসার পর তারপর তুমি রিসিভারকে দেখাবা হ্যাঁ পুরাটা কিন্তু আমি পাইছি। অফকোর্স একটা আসবে আর তুমি একটাই দেখাবা, এটা করবা না, কারণ আগে পরেও আসতে পারে, রাইট? সো এই যে ব্যাপারটা যে আমাদেরকে এটা স্টোর করে রাখা লাগবে, যে যেটাই আসবে ওটা স্টোর করে রাখবো, যেটা আসবে স্টোর করবো, ফাইনালি যখন শেষ হয়ে যাবে তখন আমি পুরাটা আমাদের রিসিভারকে দেখাবো। তাহলে এইটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে কারণে আমাদের প্রাইমারি স্টোরেজ ডিভাইসের দরকার পড়ে, বুঝছো? তো সিনক্রোনাসে যদি আমরা যাই, দেখো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে আমরা কি করি, আমরা এরকম বাইট পাঠাই না, আমরা কি করি, আমরা অনেকগুলো লেটার মিলে এরকম হাই মম আরো অনেক বড় লেখা পুরোটা মিলে আমরা একটা ব্লক বানিয়ে ফেলি। হ্যাঁ, পুরোটা মিলে আমরা একটা ব্লক বানিয়ে ফেলি। হ্যাঁ, তো ব্লকের একটা হেডার থাকে, একটা বড় ব্লক থাকে, একটা ব্লকের সাইজ কয়েক বাইট হয়। তো ব্লকের একটা হেডার থাকে, হেডারে কয়েক বাইট থাকে, আর একটা ট্রেইলার থাকে, ট্রেইলারে কয়েক বাইট থাকে, মানে একটা স্টার্ট বিট আর স্টপ বিটের মতোই, বাট এটা হচ্ছে একটা ব্লক। সো হেডারে কয়েকটা বাইট থাকে আর ট্রেইলারে কয়েকটা বাইট থাকে, সাধারণত 1 বাইট হেডার 1 বাইট ট্রেইলার হয়। হ্যাঁ, হেডারে হচ্ছে বলে 111, হেডারে হচ্ছে মোস্ট প্রবাবলি বলে 101010 এরকম। হ্যাঁ, ট্রেইলারে এরকম লাস্টে অনেকগুলো 1 থাকে, ঠিক আছে? সো এটাই আর কি। তো হেডার আর ট্রেইলারের মাঝখানে আমাদের থাকে হচ্ছে আমাদের যে ডেটা, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডেটার জন্য যে ব্লকটা। তো এখানে আমরা অনেকগুলা কয়েক বাইট ডেটা একসাথে পাঠিয়ে দিতে পারবো। হ্যাঁ, কয়েক বাইট ডেটা একসাথে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, এখন আমরা যদি বলি যে আচ্ছা তাইলে এখানে মানে এখানে তাইলে আমরা ইয়েটা মেনটেন করতে পারবো, যে আমরা হচ্ছে একটা সিকোয়েন্স নাম্বার দিয়ে দিব, তাই না? সিকোয়েন্স নাম্বার দিয়ে দিব যে এইটা হচ্ছে প্রথম ব্লক, এইটা হচ্ছে দ্বিতীয় ব্লক, এটা হচ্ছে তৃতীয় ব্লক। তাহলে যদি দ্বিতীয় ব্লকটা প্রথম ব্লকের আগেও আসে, তাইলেও কিন্তু সে ওটা স্টোর করে রাখবে প্রাইমারি স্টোরেজ ডিভাইসে। সিনক্রোনাসেও সাধারণত প্রাইমারি স্টোরেজ ডিভাইস দরকার পড়ে, তো সে এটা স্টোর করে রাখবে এবং তারপর যখন আমরা দেখবো তখন সে সিকোয়েন্স নাম্বার অনুযায়ী সাজিয়ে পাঠাবে। সো সিনক্রোনাস ডেটা ট্রান্সমিশনে আমরা অনেক বড় বড় এক একটা করে ব্লক বানাই। তো এটাকে সিনক্রোনাস বলে রিজন কি, কারণ আমি অনেক বড় একটা ব্লক নিয়ে একসাথে পাঠাইতেছি, গেলে পুরো ব্লকটাই যাবে, না গেলে কিছুই যাবে না, তাই না? সো তাইলে এটা সিনক্রোনাইজেশন মেনটেন করলাম, যে আমি ছোট ছোট একটা একটা লেটার একটা একটা বিট না পাঠায় আমরা বড় একটা ব্লক একসাথে পাঠাচ্ছি, রাইট? আচ্ছা, তো সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাসের পার্থক্য আসলে আমরা বুঝতে পারছি আশা করি, যে বাইট বাই বাইট পাঠানো আর ব্লক বাই ব্লক পাঠানো, স্টার্ট বিট স্টপ বিট, আর এখানে হচ্ছে হেডার ট্রেইলার। তো সিনক্রোনাসের আর পর যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, সরি আইসোক্রোনাস। আইসোক্রোনাস হচ্ছে কি, আইসোক্রোনাস হচ্ছে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের ভালো ভালো দিকগুলো মিলে বানানো। মেইনলি আইসোক্রোনাস আমরা ইউজ করি হচ্ছে রিয়েল টাইম ডেটা ট্রান্সমিশনে, রিয়েল টাইম, হ্যাঁ রিয়েল টাইম। তো যেহেতু এটা রিয়েল টাইম ডেটা ট্রান্সমিট করতে হবে, তাই এখানে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইস আমরা ইউজ করি না। ফর এক্সাম্পল, এই যে ক্লাসটা তোমরা হয়তো ভিডিও রেকর্ডিং দেখতেছো, তোমরা যদি ক্লাসটা অনলাইনে করতে, লাইভ ক্লাস করতে, বা জুমে ক্লাস করতে, বা যখন করো, বা যখন আমরা খেলা দেখি, তখন এটা কি রিয়েল টাইম না? যখন যেই মুহূর্তে খেলা হচ্ছে ওই মুহূর্তে তুমি দেখতেছো, যে মুহূর্তে ক্লাস হচ্ছে ওই মুহূর্তে তুমি দেখতেছো, বা গেম খেলতেছো অনলাইনে, তখন ওইটাও কিন্তু রিয়েল টাইম, তাই না? তুমি যেই মুহূর্তে একটা বাটন প্রেস করছো ওই মুহূর্তে একটা কাজ হয়েছে। সো এত ফাস্ট ট্রান্সমিশনের জন্য আমরা আইসোক্রোনাস ইউজ করি। আইসোক্রোনাসে যেটা করা হয়, এত ব্লক বা এত ইয়ে ইউজ না করে সে হচ্ছে মানে ব্লক ইউজ করে, হ্যাঁ এটা ট্রু, সে ব্লক ইউজ করে বা বাইটও ইউজ করে, হ্যাঁ সুবিধা অসুবিধা অনুযায়ী, হ্যাঁ সে ভ্যারি করে। বাট মেইনলি আইসোক্রোনাসে যে কাজটা করে সেটা হচ্ছে অনেক সিকিউরিটি চেক সে বাদ দিয়ে দেয়, বুঝছো? অনেক রকম সিকিউরিটি চেক সে বাদ দিয়ে দেয়, যে এই ডেটাটা ঠিক আছে কিনা, ভুল আছে কিনা, এত কিছু সে আর চেক করে না। তার কাজ হচ্ছে ফাস্ট হইতে হবে, আমার ট্রান্সমিশনটা রিলায়েবল হওয়ার দরকার নেই, রিলায়েবল একটু কম রিলায়েবল হইলো, একটু বেশি রিলায়েবল হইলো, একটু একটু ভুলভাল হইলে সমস্যা নেই, কিন্তু ফাস্ট হইতে হবে। তুমি যখন ভিডিও দেখতেছো, তুমি যখন ক্লাস করতেছো লাইভে, তুমি দেখবা যে কোনো কোনো সময় ভিডিওটা একটু ঘোলা হয়ে যায়, কিন্তু এমন কখনো হবে না জুমে সাধারণত, তুমি যদি একদম ডিসকানেক্ট না হয়ে যাও, যে তোমার ক্লাস অফ হয়ে যাবে, এটা হবে না। ক্লাস দেখবা চলতেছে, হঠাৎ করে ভিডিওটা একটু ঘোলা হয়ে গেছে, কারণ তোমার নেটের স্পিডটা হঠাৎ কমে গেছে, তখন দেখবা ভিডিও একটু ঘোলা হয়ে গেছে। বাট আদারওয়াইজ তোমার ভিডিও মানে একদম ডিসকানেক্ট না হয়ে গেলে সে ক্যান্সেল আউট করবে না, সে হয়তো কিছু সিকিউরিটি চেক বাদ দিবে, সে হয়তো রেজুলেশন একটু কমাই দিবে। আগে 10টা করে প্যাকেট পাঠাইতো প্রতি মিলি সেকেন্ডে, এখন হয়তো 5টা প্যাকেট পাঠাবে, সে দেখলো স্পিড একটু কম। বাট সে কখনো এটা করবে না যে সে কখনো ডিসকানেক্ট করে দিবে, সে কখনো বাফার করবে বা ল্যাগ করবে, কারণ তো রিয়েল টাইম হওয়াটা নেসেসারি। তুমি তো গেম খেলতেছো, হ্যাঁ গেমের চেষ্টা করবে যেন ল্যাগ না করে, ঠিক আছে? এটাই আর কি। তো এগুলো আমরা পড়লাম, এগুলো হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড। হ্যাঁ, আর ডেটা ট্রান্সমিশনের বা ডেটা কমিউনিকেশনের মডেলটা যদি আমরা একটু দেখি,
মডেলটা দেখতে হচ্ছে এরকম, যেখানে আমাদের একটা সোর্স থাকবে। সোর্স মানে হচ্ছে আমাদের সেন্ডার বা প্রেরক। আমাদের একটা সিঙ্ক থাকবে, সিঙ্ক বা ডেস্টিনেশন মানে হচ্ছে আমাদের প্রাপক বা রিসিভার। আচ্ছা, এখানে একটা মজার জিনিস আছে যে আমরা দেখতে পাচ্ছি যে সোর্স যখন ডেটা পাঠায় সে হচ্ছে ট্রান্সমিটার এ ডেটা পাঠায়, ট্রান্সমিশন সিস্টেম এর মধ্যে দিয়ে ডেটা যায়, হয়তো ওয়্যারলেস ভাবে যায় বা ওয়্যার্ড ভাবে যায়, কোনো একভাবে যায়, এটা সিস্টেমের পার্ট। হ্যাঁ, তারপর এখানে আবার রিসিভার আছে, সেই রিসিভার রিসিভ করে আমাদের যে ডেস্টিনেশন, মানে এটা মনে করো আমি, এটা হচ্ছে আমার কম্পিউটার, এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার কম্পিউটার। ওকে, আর মাঝখানে ট্রান্সমিশন সিস্টেম হচ্ছে এই যে জুম বা এই যে ইন্টারনেট। ওকে, তো এখানে যে জিনিসটা কাজ করে তোমরা হয়তো পরের ছবিটাতে দেখলে দেখতে পাবা যে আমরা বলতেছি যে এখানে মডেম ইউজ করা হয়, মডেম। হ্যাঁ, এখানে মডেম ইউজ করা হয়, মডেম। তো আইডিয়াটা হচ্ছে যে আমরা যেই জিনিসগুলো রিয়েল লাইফে আমরা এক্সপিরিয়েন্স করি সেগুলো আসলে অ্যানালগ। আমরা রিয়েল লাইফে যেগুলো এক্সপিরিয়েন্স করি সেগুলো আসলে অ্যানালগ। এই কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে যে দেখো, এটা ভিডিও করা হচ্ছে, এই ভিডিওটা অ্যানালগ, এটা ডিজিটাল না। এই যে অডিও রেকর্ড করা হচ্ছে, এটা অ্যানালগ, এটা ডিজিটাল না। অ্যানালগ আর ডিজিটালের পার্থক্য এই জায়গায় যে অ্যানালগ আসলে একটা রেঞ্জের মধ্যে যে কোনো ভ্যালু নিতে পারে। আমরা অ্যানালগের গ্রাফ যদি আঁকি, সেখানে আমরা হয়তো এইভাবে আঁকি, তাই না, যে যে কোনো ভ্যালু নিতে পারে। হ্যাঁ, যে কোনো ভ্যালু নিতে পারে। কিন্তু আমরা যদি ডিজিটালের গ্রাফ আঁকি, সেখানে আমরা এভাবে দেখাই যে সে কিছু নির্দিষ্ট ভ্যালুই নিবে। অর্থাৎ ফর এক্সাম্পল, সে শুধুমাত্র 0 আর 1ই নিবে। সে 0 নিবে, হ্যাঁ 0 নিবে আর 1 নিবে, 0 নিবে আর 1 নিবে। সে 0 আর 1 ছাড়া আর কোনো ভ্যালু নিতে পারবে না। এটা হচ্ছে ডিজিটাল, যেখানে আমরা দুইটা বা তিনটা বা চারটা হইতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে দুইটা, আমরা দুইটা নির্দিষ্ট লেভেল ফিক্স করে দেই, যে 0 আর হচ্ছে 1। বা মানে ওই যে তোমরা পড়ছো 0 ভোল্ট থেকে 8 ভোল্ট, 0.8 ভোল্ট, আর 2 ভোল্ট থেকে 5 ভোল্ট, তাই না? সো এই দুইটা নির্দিষ্ট ভ্যালু যদি আমরা সেট আপ করে দিই, তাহলে এটা হচ্ছে ডিজিটাল, এটা হচ্ছে অ্যানালগ। তাহলে দেখো, অ্যানালগে যদি আমাদের একটা ভ্যালু আসে, এই জায়গাটা 25, এই জায়গাটা 30, এই জায়গাটা 100, এরকম কিছু একটা হোয়াট এভার। সো ডিজিটালে কি 0 আর 1 দিয়ে পুরো জিনিসটা আমাকে মানে কনভার্ট করতে হবে, তাই না? যেটা 100, ওটাকে আমরা 100 বাইনারিতে কনভার্ট করে পাঠাবো ডিজিটালে। হ্যাঁ, তো আমাকে বলো, অ্যানালগ সিগন্যালের চেয়ে ডিজিটাল সিগন্যালের লেন্থ বড় হবে না? একটা অ্যানালগ সিগন্যালে যদি অল্প ছোট্ট একটা পার্ট থাকে, যে 25, 30, 50, তাহলে 25কে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে ডিজিটাল, 30কে বাইনারিতে কনভার্ট করতে হবে ডিজিটাল, 100কে। তো ডিজিটাল ট্রান্সমিশনের সাইজ আসলে এই কারণে একটু বড় হয়। হ্যাঁ, সাধারণত বড় হয়। হ্যাঁ, রিয়েল লাইফে বড় হয় না, রিয়েল লাইফে সামহাও এটাকে এনকোড করে আর কি। হ্যাঁ, যাই হোক, তো ওইদিকে আর না যাই আমরা, বাট ইউজুয়ালি বড় হইতে পারে। হ্যাঁ, তো এটা একটু মাথায় রেখো যে অ্যানালগের যে ডিজিটালের সাইজ একটু বড় হইতে পারে। হাউএভার, আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে রিয়েল লাইফে যে একটা ভিডিও করতেছে, এটা তো একটা অ্যানালগ, যে অমুক জায়গায় কালার, হ্যাঁ, যে ভিডিওর ক্যামেরা যেটা করতেছে যে এই জায়গায় কালার এইটা, ওই জায়গায় কালার ওইটা, বা অডিও যে রেকর্ড করতেছে যে বর্তমানে ভলিউম এখানে, তারপর এখানে এখানে আপ ডাউন করতেছে, এটা যেহেতু রিয়েল লাইফের ঘটনা, তার মানে এটা যে কোনো ভ্যালুই নিতে পারে, যে কোনো ভ্যালুই হতে পারে। তো আমাদের ডিভাইস গুলো কি করে? আমাদের ডিভাইস গুলো এটাকে ডিজিটালে কনভার্ট করে, আমাদের ডিভাইস গুলো এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে। তো যেহেতু আমাদের ডিভাইস গুলো অ্যানালগ সিগন্যালকে ডিজিটালে কনভার্ট করে, সেহেতু আমাদের এই অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্টের জন্য আমাদের মডুলেশন এবং ডিমডুলেশন বলতে দুইটা কাজ করা লাগে। হ্যাঁ, মডুলেশন এবং ডিমডুলেশন। তো তোমরা হয়তো দেখতে পাচ্ছ যে আমাদের সেন্ডারের পর আমাদের এখানে মডুলেটর এবং ডিমডুলেটর দুইটা জিনিস আছে। হ্যাঁ, তো এরা আসলে কি কাজ করে বলো তো? সো মডুলেটর এবং ডিমডুলেটর যে কাজটা করে সেটা হচ্ছে আমাদের এই 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 পাশে হচ্ছে থাকে একটা মডুলেটর, এই পাশে থাকে একটা মডুলেটর মডুলেটর, আর এই পাশে থাকে একটা ডিমডুলেটর। হ্যাঁ, এই পাশে থাকে একটা ডিমডুলেটর। হ্যাঁ, ডিমডুলেটর। এই পাশে থাকে একটা মডুলেটর, এই পাশে থাকে একটা ডিমডুলেটর। মডুলেটর আমাদের অ্যানালগ সিগন্যালটাকে মডুলেট করে ডিজিটালে কনভার্ট করে, এরপর আমরা ডিজিটাল সিগন্যালটা পাঠানোর চেষ্টা করি। হ্যাঁ, আবার এই পাশে একটা ডিমডুলেটর থাকে, সে আমাদের ডিজিটাল সিগন্যালটাকে কনভার্ট করে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করে। ওকে, তো বুঝতেই পারতেছো তাইলে আমাদের মানে ট্রান্সমিশন করি আমরা কোনটা? ডিজিটাল, কারণ ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করা ইজি। ডিজিটাল সিগন্যাল ট্রান্সমিট করলে এরর হওয়ার চান্স কম, কারণ হয় এটা নাইলে এটা। তাহলে মাঝামাঝি যদি কোনো ভ্যালু আসে, মাঝখানে যদি একটু একটু এদিক সেদিক হয়ে যায়, তাহলে ওটা আমরা ইগনোর করব, কারণ হয় এটা নাইলে এটা। তো মাঝখানে যদি কোনো ভ্যালু আসে, আমরা ওটা ইগনোর করবো, তাই না? আমরা চাইলে এরকম এরর গুলা মানে ডিটেক্ট করতে পারি, বা এরর গুলো আমরা সংশোধন করতে পারি। কোথায় কোথায় করতে পারি? এটা আমরা করতে পারি হচ্ছে ডিজিটাল সিগন্যাল যদি আমরা ট্রান্সমিট করি। হ্যাঁ, আচ্ছা, তাহলে মডুলেটর আর ডিমডুলেটর মিলে আমরা একটা ডিভাইস বানাই, সেটা নাম হচ্ছে মডেম। হ্যাঁ, মডেম হচ্ছে মডুলেটরের কাজও করতে পারে, ডিমডুলেটরের কাজও করতে পারে। সো একটা মডেম থাকলেই সে আসলে মানে সেন্ডও করতে পারবে, রিসিভও করতে পারবে। ওকে, আচ্ছা। সো আমরা ডেটা ট্রান্সমিশনের মডেল আর ডেটা ট্রান্সমিশনের মেথড, এই দুটো জিনিস আমরা পড়লাম। সো এখন আমরা তাইলে চলে যাব হচ্ছে ডেটা ট্রান্সমিশনের
মেথডের আরেকটা শ্রেণী বিভাগে, এটা হচ্ছে যে নাম্বার অফ রিসিপেন্ট, যে কয়জন রিসিভ করবে। তো কয়জন রিসিভ করবে তার উপর ভিত্তি করে আমরা আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিকাস্ট, একটা হচ্ছে ব্রডকাস্ট, আর একটা হচ্ছে মাল্টিকাস্ট। হ্যাঁ, ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট। আর এটা ছিল হচ্ছে আমাদের পাঠানোর সিস্টেম, যে আমরা কিভাবে পাঠাবো, আমরা প্যারালালি পাঠাবো না আমরা সিরিয়ালি পাঠাবো, এটা হচ্ছে মেথড। আর এটা হচ্ছে আমাদের, তো তোমাকে যদি কোয়েশ্চেন করি যে ডেটা ট্রান্সমিশনের টেকনোলজির উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার, তাহলে বলবা দুই প্রকার। আর যদি বলি যে নাম্বার অফ রিসিপিয়েন্ট বা প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে ডেটা ট্রান্সমিশন মেথড কত প্রকার, তাহলে উত্তর দিবা হচ্ছে তিন প্রকার: ইউনিকাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিকাস্ট। তোমরা হয়তো বিভিন্ন জায়গায় দেখবা যে এনিকাস্ট বা আরো হয়তো বিভিন্ন কথা বলে, হ্যাঁ, বাট দ্যাট ডাজন্ট নেসেসারিলি আসলে মেন ওটা তোমার পড়তে হবে বা অত জানতে হবে, আমাদের বইয়ে যেটা আছে আমরা ওটাই ফলো করবো। হ্যাঁ, এর বেশি আসলে আমাদের দরকার নেই। ইউনিকাস্ট মানে হচ্ছে যে তোমার রিসিপিয়েন্ট একজন, তুমি একজনকে পাঠাবা। ব্রডকাস্ট মানে হচ্ছে তোমার রিসিপিয়েন্ট সবাই, তুমি সবাইকে পাঠাবা। আর মাল্টিকাস্ট হচ্ছে তোমার রিসিপিয়েন্ট কিছু সিলেক্টিভ মানুষ, তুমি কিছু সিলেক্টিভ মানুষকে পাঠাবা। তুমি কিছু সিলেক্টিভ মানুষকে পাঠাবা। ফর এক্সাম্পল চিন্তা করো যে আমি যদি একজনকে ডেটা পাঠাই, আমি মনে করো আমার ক্লাসটা নিচ্ছি জুমে, শুধুমাত্র আমি কানেক্টেড আর তুমি কানেক্টেড, আর কেউ কানেক্টেড না, আমি শুধু একজনকে পাঠাচ্ছি, এটা হচ্ছে ইউনিকাস্ট। যদি এমন হয় যে আমি আমার ইনফরমেশনটা জাস্ট ব্রডকাস্ট করে দিচ্ছি সব দিকে আমি ব্রডকাস্ট করে দিচ্ছি, যে রিসিভ করার সেই রিসিভ করতে পারবে। আমি আমার ইনফরমেশনটা সব দিকে ছড়াই দিচ্ছি, জাস্ট যে চাবে সেই রিসিভ করতে পারবে। যেমন ফর এক্সাম্পল রেডিও বা ভিটিভি, এগুলো আমরা দেখি না যে ব্রডকাস্ট করে দেয়। আমরা কেন বলি রেডিও ব্রডকাস্ট বা টিভি ব্রডকাস্ট? এর রিজন হচ্ছে যে রেডিও সিগন্যাল বা টিভি সিগন্যাল তো আসলে ছেড়ে দেয়, তাই না, ওপেনে ছেড়ে দেয়। তুমি অ্যান্টেনা দিয়ে যদি রেডিও কানেক্ট করো বা টিভিতে কানেক্ট করো, তাহলে তুমি টিভি দেখতে পারবা, তুমি রেডিও শুনতে পারবা। এখানে কিন্তু আলাদা কিছু না যে পার্টিকুলারলি তোমার বাসাকে কেন্দ্র করেই সিগন্যাল পাঠানো হচ্ছে, তার দিয়ে তো পাঠানো হয় না রেডিও, তাই না? রেডিওকে তার দিয়ে পাঠানো হয় না। তো রেডিওকে কারণে বলে রেডিও ব্রডকাস্ট, কারণ রেডিও হচ্ছে যে সিগন্যাল এমিট করে, যে রিসিভ করে সে রিসিভ করবে, যার রিসিভ করার দরকার নেই সে করবে না। আর মাল্টিকাস্ট হচ্ছে যে একটা সিনারিওতে অনেকগুলা ডিভাইস কানেক্টেড, তো তুমি যদি কিছু সিলেক্টিভ ডিভাইসেই শুধুমাত্র পাঠাও, সেক্ষেত্রে সেটা হবে মাল্টিকাস্ট। কিছু সিলেক্টিভ ডিভাইসেই তুমি যদি শুধুমাত্র পাঠাও, সেক্ষেত্রে সেটা হবে মাল্টিকাস্ট। ওকে, আচ্ছা, এখন দেখো, বাই দ্য ওয়ে, এই ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, ইউনিকাস্ট, এগুলো হচ্ছে ওয়্যারলেস, ওয়্যার্ড, সবকিছুই হইতে পারে। হ্যাঁ, এমন ভাবার কোনো রিজন নেই যে ব্রডকাস্ট, যেহেতু বললাম ভাইয়া রেডিও ব্রডকাস্ট, ব্রডকাস্ট মনে হয় শুধুমাত্র ওয়্যারলেস। হ্যাঁ, মানে ওয়্যার্ড ব্রডকাস্ট হইতে পারে যে তোমার এমন একটা কানেকশন আছে যে এই একটা তারের মধ্যে অনেকগুলা ডিভাইস কানেক্টেড, এই তারের মধ্যে অনেকগুলা ডিভাইস কানেক্টেড মনে করো। হ্যাঁ, এই একটা তারের মধ্যেই মনে করো অনেকগুলা ডিভাইস কানেক্টেড। তো তুমি এক কাজ করতে পারো, তুমি হচ্ছে এখানে ব্রডকাস্ট করে দিলা, যে এইটা হচ্ছে ব্রডকাস্ট করে দিলা, তার মানে এই তারের মধ্যে তোমার ডেটাটা চলে যাবে। এরপর যার রিসিভ করার দরকার সে রিসিভ করবে, আর যার রিসিভ করতে মন চাবে না সে রিসিভ করবে না। কিন্তু ছেড়ে দিবা তারের মধ্যে ছেড়ে দিলে, বুঝছো, একটা তার আছে, ওই তারের মধ্যে তুমি ছেড়ে দিলা, যার রিসিভ করে শেয়ার করলে। সেটা ওয়্যারলেস হতে পারে, ওয়্যার্ডও হতে পারে, ব্রডকাস্ট সবগুলোই বাই দ্য ওয়ে। ঠিক আছে, আচ্ছা। তো এরপর যদি দেখো এখানে যে ডেটা ট্রান্সমিশন মোড, হ্যাঁ, আমরা মেথড থেকে চলে গেলাম মোড। ফার্স্ট আমরা পড়ছি মডেলের পর মেথড, মেথডের পর আরেকটা মেথড, এরপর হচ্ছে মোড। তাহলে ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে যে আমাদের ডেটা ট্রান্সমিশনটা আসলে কয় ওয়ে, তার রাস্তা কত, সে কোন কোন দিকে চলে। তো যদি এটা ওয়ান ওয়ে হয়, হ্যাঁ, এটা যদি ওয়ান ওয়ে হয় তাহলে এটাকে আমরা বলবো সিমপ্লেক্স। যেমন একটা রেডিওতে তুমি শুধুমাত্র শুনোই, তুমি কিন্তু কিছু বলো না। অর্থাৎ রেডিও সিগন্যাল শুধুমাত্র, মানে একটা রেডিও, মনে করো তুমি রেডিও ফুর্তি শুনতেছো, রেডিও ফুর্তি, তাই না, 88.0 FM নাকি, আচ্ছা যাই হোক। সো ফর এক্সাম্পল তুমি যে কোনো একটা রেডিও শুনতেছো, সেটা কিন্তু শুধুমাত্র রেডিও থেকে তোমার কাছে আসতেছে, তুমি কিন্তু কিছু রেডিওকে পাঠাইতেছো বা পাঠাইতে পারতেছো না, তাই না? তুমি যে টিভি দেখতেছো, এটাও কিন্তু আসলে সিমপ্লেক্স, কারণ এটা ওয়ান ওয়ে, শুধুমাত্র টিভি থেকেই তোমার কাছে আসতেছে, বিটিভি থেকেই তোমার কাছে আসতেছে, অমুক টিভি থেকেই তোমার কাছে আসতেছে, সময় টিভি তোমার কাছে আসতেছে। তোমার টিভি কি সময় টিভিতে কিছু পাঠায় না, সে শুধু রিসিভ করে। এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা। হ্যাঁ, হাফ ডুপ্লেক্স মানে হচ্ছে টু ওয়ে কিন্তু সিলেক্টিভ। হ্যাঁ, এটাকে আমরা বলতে পারি সিলেক্টিভ টু ওয়ে। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে মনে করো কিছু আছে না এরকম, যে ঢাকা শহরে বা বিভিন্ন জায়গায় এরকম কিছু চিপা রাস্তা আছে না, কিছু চিকন রাস্তা, যে রাস্তাটা খুব চিকন, তো কিছুক্ষণ এদিক থেকে ওইদিকে গাড়ি যায়, এরপর এটা আটকে রাখে, তারপর আবার এদিক থেকে ওইদিকে গাড়ি যায়, তারপর আবার ওটা আটকে রাখে, আবার এদিক থেকে ওইদিকে গাড়ি যায়, আবার এটা আটকে রাখে। সেভাবে আর কি, যে দুই দিকেই গাড়ি যায়, কিন্তু যখন এইদিকে গাড়ি যায় তখন ওটা অফ, আবার যখন ওই দিক থেকে এদিকে গাড়ি যায় তখন এটা অফ। কিন্তু দুই দিকেই যায়, নট নেসেসারিলি শুধু একদিকেই যায়। এটা হচ্ছে সিলেক্টিভ টু ওয়ে। যেমন ওয়াকি টকি,
ওয়াকি টকিতে কি হয়, যখন ওয়াকি টকিতে একজন বাটন প্রেস করে সে যখন কথা বলে, তখন আর কেউ কথা বলতে পারবে না, কথা বললে ওটা যাবে না। কিন্তু সে যখন বাটনটা ছেড়ে দিবে, তার কথা শেষ, তখন অন্য কেউ চাইলে আবার কথা বলতে পারবে। সো ওয়াকি টকিতে তুমি কথা বলতেও পারবা, শুনতেও পারবা, টু ওয়ে, কিন্তু নট এট দ্য সেম টাইম, একই সাথে না, একই সাথে শুধুমাত্র এক ওয়ে। ঠিক আছে, তো এটা আমরা সিলেক্টিভ বলতে পারবি, বা বলতে পারি যে টু ওয়ে বাট নট সাইমultaneous। হ্যাঁ, আর ফুল ডুপ্লেক্স মোড যেটা, এটা হচ্ছে সাইমultaneous টু ওয়ে। হ্যাঁ, এটা হচ্ছে সাইমultaneous টু ওয়ে বা একদম পিওর টু ওয়ে, যে দুই পাশেই একই সাথে কথা যাবে। যেমন আমরা মোবাইলে যখন কথা বলি, জুমে মিটিং এ যখন কথা বলি, এগুলো সবই আসলে টু ওয়ে, যে একই সাথে আমার কথা ওর কাছে যাচ্ছে, ওর কথা আমার কাছে আসতেছে। সো মানে একই সাথে, নট নেসেসারিলি আমি যখন বলবো অফ, ও যখন বলবে আমি অফ, এটা না। এটা হইলে এটা হয়তো হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ডেটা ট্রান্সমিশন মোড পড়ে ফেললাম। আমরা কিছু এমসিকিউ দেখি যে এখান থেকে কি কি রকম এমসিকিউ আসে। তো দেখো, এখানে আমাদেরকে বলতেছে যে ডেটা কমিউনিকেশনের মূল উপাদান কয়টি। তো ডেটা কমিউনিকেশনের মূল উপাদান হচ্ছে পাঁচটি। ঠিক আছে, ডেটা কমিউনিকেশনের মূল উপাদান হচ্ছে পাঁচটি। ওই যে আমরা দেখলাম যে আমাদের সোর্স, তাই না, ওই যে আমাদের সোর্স, তারপর হচ্ছে ট্রান্সমিটার বা সেন্ডার, হ্যাঁ ট্রান্সমিটার বা সেন্ডার, তারপর লাস্টে আমাদের ছিল এরকম ডেস্টিনেশন। তো এই পাঁচটা হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশনের মূল উপাদান। ওকে, আচ্ছা, তারপর দেখো কোনটি সঠিক। 1 KB ইকুয়ালস টু কত? 1 KB ইকুয়ালস টু 1024 বাইট, বুঝছো? আমরা হয়তো বলতে পারি যে 1 KB ইকুয়ালস টু 1000 বাইট, বাট দ্যাট আসলে দ্যাট উডেন্ট বি কারেক্ট, মানে পুরাটা যেটা ব্যাপারটা যেটা হচ্ছে যে আমরা যখন বাইটে হিসাব করি, হ্যাঁ আমরা যখন বাইটে হিসাব করি, তখন আমরা বলবো যে আমাদের 1 কিলোবাইট, 1 কিলোবাইট ইকুয়ালস টু হচ্ছে 2 টু দি পাওয়ার 10 বাইট। ঠিক আছে, 2 টু দি পাওয়ার 10 বাইট। ঠিক আছে, 1 কিলোবাইট ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 10 বাইট। ওকে, 1 কিলোবাইট ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 10 বাইট। বা আমি যদি তোমাকে বলি 1 মেগাবাইট, 1 মেগাবাইট, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 20 বাইট। বা আমি যদি তোমাকে বলি 1 গিগাবাইট, 1 গিগাবাইট হবে 2 টু দি পাওয়ার 30 বাইট। তাহলে যেটা হবে যে আসলে আমাদের 1 কিলোবাইটে আসলে 1024 বাইট হবে, 1 কিলোবাইটে আসলে 1024 বাইট হবে। আমরা নর্মালি কিলো, হেক্টো, ডেকা এগুলো আসলে 1000 মানে হিসাব করি, তাই না, 10-এর গুণিতক, তাই না, যে সেমি, মিলি এগুলো সব 10-এর গুণিতক, একটা একটা 10 গুণ। যে সেন্টিমিটার হচ্ছে মিলিমিটারের 10 গুণ, তাই না, বা সেন্টিমিটারের পরে কি আছে, ডেকামিটার, রাইট, বা ডেসিমিটার, ডেসিমিটার হচ্ছে সেন্টিমিটারের 10 গুণ, হ্যাঁ, বা মিটার হচ্ছে ডেসিমিটারের 10 গুণ, ডেকামিটার হচ্ছে মিটারের 10 গুণ। ঠিক আছে, হেক্টোমিটার হচ্ছে ডেকামিটারের 10 গুণ, একইভাবে, রাইট। তো এটা আর কি, কিলোমিটার হচ্ছে হেক্টোমিটারের 10 গুণ, তাই না, তো 10 করে করে বাড়ে। কিন্তু আমরা যখন বিট বা বাইটের হিসাবে যাব, তখন সাধারণত আমরা টু এর পাওয়ার হিসেবে নেই। হ্যাঁ, টু এর পাওয়ার হিসেবে নেই, কারণ বিট বা বাইটের জন্য যে ডিভাইস গুলা বা স্টোরেজ গুলা, সেগুলো সাধারণত হচ্ছে 2-এর গুণিতক আকারে থাকে, বুঝছো? তো যখন আমরা আসলে 1 টেরাবাইট কিনি, আমরা যখন 1 টেরাবাইটের একটা ডিস্ক কিনি, 1 টেরাবাইট মানে আসলে 1024 গিগাবাইট, আমরা 1024 গিগাবাইট এক্সপেক্ট করি, বুঝছো? যেমন আমি যদি বলি 1 টেরাবাইটের একটা ডিস্ক কিনছি, এর মানে হচ্ছে আমি 1024 গিগাবাইট এর একটা ডিস্ক কিনছি। হ্যাঁ, বা দেখবে এরকম 512, হ্যাঁ, মেগাবাইট, হ্যাঁ এরকম, বা এইভাবে থাকে, মানে সিরিয়াল গুলো এরকম, হ্যাঁ, যে 512 বা 32 মেগাবাইট। হ্যাঁ, বা আমরা হয়তো আগেও পড়ছি যে 32 বিট রেজিস্টার। ঠিক আছে, 32 বিটের রেজিস্টার, 8 বিটের রেজিস্টার, 16 বিটের রেজিস্টার। সেগুলো হচ্ছে 2-এর পাওয়ার হিসেবে থাকে তো সবসময়। এই কারণে আমরা এই কেবি বা এমবি, মানে মেগাবাইট বা গিগাবাইট, এগুলো সবকিছুকে আসলে 2-এর পাওয়ারে নিয়ে যায়। হ্যাঁ, 2 টু দি পাওয়ার 10, 2 টু দি পাওয়ার 20, আর হচ্ছে 2 টু দি পাওয়ার 30। সো এখানে যদি আমরা দেখি পরের কোয়েশ্চেনটা কি আছে, কম্পিউটার ডেটা ব্লক আকারে ট্রান্সমিট করাকে কি বলে? হ্যাঁ, ব্লক আকারে ট্রান্সমিট করলে সেটা হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাস হচ্ছে ব্লক আকারে ট্রান্সমিট করে। আচ্ছা, নিচের কোনটি মাল্টিকাস্ট মোডে ডেটা ট্রান্সফার? মোবাইল, মোবাইল আসলে ইউনিকাস্ট, না, একজনের ফোনে কথা বলে। রেডিও, রেডিও আসলে ব্রডকাস্ট, সবাইকে পাঠায় দেয়। ইমেইল হচ্ছে মাল্টিকাস্ট, যে তুমি কিছু সিলেক্টিভ মানুষকে পাঠাবা, হ্যাঁ, কিছু সিলেক্টিভ মানুষকে সিলেক্ট করে পাঠাবো, ওকে ওকে আর ওকে পাঠাবো ইমেল। ঠিক আছে, আচ্ছা, কম্পিউটার ডেটা ট্রান্সমিশনের ধরন যাকে স্টার্ট স্টপ ট্রান্সমিশন বলে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন, তাই না, অ্যাসিনক্রোনাস। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে আমাদের স্টার্ট বিট থাকে আর হচ্ছে স্টপ বিট থাকে, তাই না, সেই কারণে স্টার্ট স্টপ ট্রান্সমিশন হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন। এরপর হচ্ছে ওয়াকি টকি। ওয়াকি টকি কি ধরনের ট্রান্সমিশন মোডের উদাহরণ? ওয়াকি টকি আমরা পড়েছি, ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স। ঠিক আছে, ওয়াকি টকি হচ্ছে হাফ ডুপ্লেক্স। আচ্ছা, এরপর দেখি মোবাইল ফোন কোন পদ্ধতিতে ডেটা কমিউনিকেশন করে। আমরা পড়েছি মোবাইল ফোনে তো আমরা বোথ ওয়েজ কথা বলতে পারি, তাই না, এট দ্য সেম টাইম। সো মোবাইল ফোন আসলে ফুল ডুপ্লেক্স। ওকে, আচ্ছা, সিমপ্লেক্স পদ্ধতির উদাহরণ কোনটি? ওয়ান ওয়ে। ওয়ান ওয়ে এর উদাহরণ হচ্ছে মোবাইল না, টেলিফোন না, ওয়াকি টকি না, রেডিও। রেডিও হচ্ছে ওয়ান ওয়ে, রেডিওতে শুধু আমাদের কাছেই আসে, আমরা কিছু পাঠাই না। আচ্ছা, কোনটি সবচেয়ে দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন?
আচ্ছা, এটা হচ্ছে আসলে ব্রডব্যান্ড, রাইট? এটা হচ্ছে ব্রডব্যান্ড। আমরা যদি একটু ডিসকাস করি ব্রডব্যান্ড, ভয়েস ব্যান্ড আর ন্যারো ব্যান্ডের মধ্যে, হ্যাঁ, যে আমাদের ব্যান্ডউইথ, এটা আমরা আমাদের এই চ্যাপ্টারের একদম লাস্ট টপিকেও দেখব। ব্যান্ডউইথ, ব্যান্ডউইথ মানে হচ্ছে স্পিড। আমরা ব্যান্ডউইথকে স্পিড বলতে পারি। হ্যাঁ, যদিও ব্যান্ডউইথ মানে আসলে ডিফারেন্ট জিনিস, বাট ব্যান্ডউইথ এর স্পিড আমাদের জন্য সেম। তো ব্যান্ডউইথের কথা যদি আমরা বলি, 3 রকম ব্যান্ডউইথ আছে, 3টা ভাগে ভাগ করি আমরা। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড, যেটার স্পিড হচ্ছে সবচেয়ে কম। একটা হচ্ছে ভয়েস ব্যান্ড, যেটা হচ্ছে স্পিড একটু বেশি। এটা আসছিল যখন আমরা হচ্ছে মোবাইলে কথা বলা শুরু করছি, মোবাইলে মানুষ কথা বলা শুরু করছে। তারপর হচ্ছে ব্রডব্যান্ড, যেটা আমরা বর্তমানেও ইউজ করি, যেটা হচ্ছে অনেক ফাস্ট। হ্যাঁ, যেটা হচ্ছে আর কি সব মানে সবকিছুতে এখন ইউজ করা হয়, রাইট? সো এই যে ন্যারো ব্যান্ড, ন্যারো ব্যান্ডের মানে স্পিড হচ্ছে সবচেয়ে কম। হ্যাঁ, ন্যারো ব্যান্ডের স্পিড হচ্ছে সবচেয়ে কম, তারপর ভয়েস ব্যান্ড, তারপর ব্রডব্যান্ড। তাহলে সবচেয়ে দ্রুত গতির ডেটা ট্রান্সমিশন হচ্ছে ব্রডব্যান্ড। হ্যাঁ, ব্রডব্যান্ডের স্পিড অনেক বেশি, ঠিক আছে? ব্রডব্যান্ডের স্পিড হচ্ছে 1 MBPS থেকে 1 MBPS থেকে 100 MBPS বা তার বেশি হতে পারে। হ্যাঁ, ভয়েস ব্যান্ডের স্পিড হচ্ছে 1200 kbps থেকে 9600 kbps পর্যন্ত, ঠিক আছে? বা 9600 bps, হ্যাঁ, 9.6 kbps, ইয়েস। আর ন্যারো ব্যান্ড হচ্ছে তার 4 রকম। আচ্ছা, এরপর দেখো ডেটা ট্রান্সমিশনে ফুল ডুপ্লেক্স মোডের প্রয়োগ কোনটি? ওয়াকি টকি না, রেডিও না, মোবাইল ফোন, তাই না? মোবাইল ফোন, এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স। ডিজিটাল ব্রডকাস্টিং, এটাও না, এটাও আসলে ওয়ান ওয়ে, তাই না? এটা হচ্ছে আসলে সিমপ্লেক্স। আচ্ছা, স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিশন করার পদ্ধতিকে কি বলে? স্টোরেজ ডিভাইসে ডেটা সংরক্ষণ না করেই ডেটা ট্রান্সমিশন করবা, তার মানে এটা হচ্ছে আইসোক্রোনাস সিস্টেম। হ্যাঁ, আইসোক্রোনাস সিস্টেম। ওকে, স্টোরেজ ডিভাইস তো সিনক্রোনাসও হইতে পারে অ্যান্সার। হ্যাঁ, যে স্টোরেজ ডিভাইস সিনক্রোনাস অনেক সময় লাগে না, সিনক্রোনাসও হইতে পারে, বাট নট নেসেসারিলি আইসোক্রোনাস থাকলে আইসোক্রোনাস দেখানো উচিত আমার মতে আর কি। হ্যাঁ, আচ্ছা, ভিডিও কনফারেন্সিং এ ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো, ভিডিও কনফারেন্সিং এ যেহেতু বোথ ওয়ে ডেটা ট্রান্সমিশন হচ্ছে, এটা হচ্ছে আসলে ভিডিও কনফারেন্সিং, রাইট? তাহলে বোথ ওয়েজ হচ্ছে, হ্যাঁ, বোথ ওয়েজ। আর কিছু মানুষের মধ্যে, তাহলে সিমপ্লেক্স, ডুপ্লেক্স তো নাই, তাহলে আমরা দিব মাল্টিকাস্ট। হ্যাঁ, মাল্টিকাস্ট। ভিডিও কনফারেন্সিং কিছু নির্দিষ্ট মানুষের মধ্যে, সবাই সবার সাথে সবার তো আর ভিডিও কনফারেন্সিং হয় না, তাই না? আচ্ছা, সো এরপর তাহলে আমরা চলে যাব আমাদের পরের টপিকে, ডেটা কমিউনিকেশন মাধ্যম। ঠিক আছে, আমরা চলে যাব ডেটা কমিউনিকেশন মাধ্যমে। ওকে, আচ্ছা, হ্যাঁ, ডেটা কমিউনিকেশন মাধ্যম, রাইট। তো এখানে দেখো কোয়েশ্চেন কোথেকে কোথেকে আসছে। আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে 21-22 সালে, আমাদের 20-21 সালেও আসছে, আমাদের গুচ্ছতেও আসছে 20-21 সালে। হ্যাঁ, তো মাধ্যমটা অনেক ইম্পর্টেন্ট। আমরা জানি মাধ্যম দুই প্রকার, একটা হচ্ছে ওয়্যার্ড মিডিয়া বা তার যুক্ত মাধ্যম, এটাকে আমরা অনেক সময় গাইডেড মিডিয়াম বলি। গাইডেড, গাইডেড কেন? কারণ দেখো তার থাকার কারণে যেটা হয়, যে তার হচ্ছে আমাদেরকে গাইড করে নিয়ে যায়। হ্যাঁ, তার থাকার কারণে যেটা হয়, তার হচ্ছে আমাদেরকে গাইড করে নিয়ে যায়। আর ওয়্যারলেস হচ্ছে আনগাইডেড। মানে ওয়্যারলেসে যখন তুমি একটা ডেটা পাঠাবে, এটা যদি তোমার অ্যান্টেনা হয়, অ্যান্টেনা কি করে? সব দিকে ছেড়ে দেয়, তাই না? সব দিকে ছেড়ে দেয়, রিসিভার রিসিভ করে। কিন্তু ওয়্যার্ডে কি এরকম সব দিকে ছেড়ে দেয় না, একটা তার থাকে, তার তাকে গাইড করে নিয়ে যায় এখান থেকে এখানে যাওয়া। সো ওয়্যার্ড অনেক সময় গাইডেড মিডিয়া বলে, হ্যাঁ, আর ওয়্যারলেসকে বলে আনগাইডেড। সো ওয়্যার্ড মিডিয়াতে আমরা 3 রকমের তারের ব্যবহার দেখব। 3 রকমের তার, একটা তারের নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, একটার নাম হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। অর্থাৎ এটাতে হচ্ছে আমরা ওই ল্যানের ওয়্যার যে ইউজ করি না, ওই রকম আর কি। একটা হচ্ছে কো অ্যাক্সিয়াল কেবল, আর একটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবল। এই 3 রকম তারের ব্যবহার আমরা দেখব। আর সরি, এটা হচ্ছে ওয়্যারলেস, সরি, ওয়্যার্ড। আর ওয়্যারলেসে আমরা দেখব হচ্ছে 3 রকমের, একটা হচ্ছে মাইক্রোওয়েভ এর ব্যবহার দেখব, একটা হচ্ছে রেডিও ওয়েভের ব্যবহার দেখব, আর একটা হচ্ছে আমরা ফাইনালি দেখব হচ্ছে ইনফ্রারেড এর ব্যবহার। ইনফ্রারেড, ইনফ্রারেড, ওকে, ইনফ্রারেড এর ব্যবহার দেখব। আচ্ছা, চলো তাহলে শুরু করা যাক। ফার্স্টে আমরা দেখি যে আমাদের ডেটা কমিউনিকেশন মাধ্যমে এই 3 রকম তার। হ্যাঁ, এই ছবিটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের, এই ছবিটা হচ্ছে আমাদের কোএক্সিয়াল কেবলের, আর ওই ছবিটা হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবারের। হ্যাঁ, তো টুইস্টেড পেয়ার কেবল আমরা যদি দেখি, টুইস্টেড পেয়ার কেবল, টুইস্টেড পেয়ার কেবলে আমাদের 4টা পেয়ার থাকে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ 1টা 2টা 3টা 4টা পেয়ার থাকে, অর্থাৎ টোটাল 8টা তার থাকে। হ্যাঁ, 4 জোড়া বা 8টা তার থাকে, 4 জোড়া 4 পেয়ার 4 জোড়া বা আমাদের টোটাল 8টা তার থাকে। 8টা তার কি কাজ করে? আমাদের প্রত্যেকটা মানে জোড়ার নির্দিষ্ট কাজ আছে, বুঝছো? মানে একটা তার, একটা জোড়ার মধ্যে 2টা তার থাকে না, তাদের কাজ আছে। হ্যাঁ, একটা তার থাকে, মানে একটা তার হচ্ছে মনে করো যদি লাল হয়, তাহলে ওটার সাথে আরেকটা যে তার থাকে সেটা হয় হচ্ছে একটু সাদা লাল সাদা লাল, ডোরা কাটা ডোরা কাটা। তো তাদের নির্দিষ্ট কিছু কাজ থাকে, যেমন একটা কাজ হচ্ছে অ্যাটেনুয়েশন বা ইএমআই কন্ট্রোল করা। হ্যাঁ, অ্যাটেনুয়েশন জিনিসটা কি?
অ্যাটেনুয়েশন বা ইএমআই মানে হচ্ছে, ইএমআই কে বলি আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স, ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফিয়ারেন্স। সো আমি যদি আসলে একটা তারকে আমি যদি একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে নিয়ে যাই, মনে করো যে একটা তারের পাশে যদি আমাদের খুব শক্তিশালী কোনো চুম্বক থাকে বা শক্তিশালী কোনো ইলেকট্রো মানে ইলেকট্রিসিটির তার থাকে, আমাদের যে ইন্টারনেটের তার, তার পাশে পাশে যদি খুব শক্তিশালী ইলেকট্রিসিটির তার থাকে, হ্যাঁ, তাহলে যেটা হয় যে ওই ইলেকট্রিসিটির সাথে তার একটা কমিউনিকেশন হয়, এবং ইলেকট্রিসিটির যেই ইলেকট্রিক ফিল্ডটা, বা আমরা যেটাকে বলতে পারি যে আমাদের তড়িৎ ক্ষেত্রটা, ওই তড়িৎ ক্ষেত্র বা ওই চুম্বক ক্ষেত্রের মধ্যে যদি আমাদের তার পড়ে যায়, হ্যাঁ, মনে করো টুইস্টেড পেয়ার কেবলটা পড়ে যায়, তাহলে ওই টুইস্টেড পেয়ার কেবলের ভিতর যে ইনফরমেশনটা যাচ্ছে, আমাদের ইন্টারনেটের যে ডাটাটা যাচ্ছে, সেটা অনেক সময় চেঞ্জ হয়ে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ, কারণ হচ্ছে যে টুইস্টেড পেয়ার কেবলের ভিতর দিয়েও তো আসলে কারেন্টের মাধ্যমে ডেটা যায়। হ্যাঁ, ডেটা কিন্তু আসলে কারেন্ট আকারে যায়, তাই না, ইলেকট্রিসিটি আকারেই যায়। হ্যাঁ, 0 আর 1, তাই না, 0 আর 1 ইলেকট্রিসিটি আকারেই যায়, যে হয় হাই হাই ভোল্টেজ যাচ্ছে বা লো ভোল্টেজ যাচ্ছে, তাই না। সো টুইস্টেড পেয়ার কেবলের ভিতর দিয়েও কিন্তু আসলে ইলেকট্রিসিটি হিসাবেই আমাদের ডেটা যাচ্ছে। সো এই টুইস্টেড পেয়ার কেবলটা যদি আমাদের কোনো একটা ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে পড়ে যায়, তাহলে যেটা হবে যে আমাদের টুইস্টেড পেয়ার কেবলটার ভিতর দিয়ে যে ইনফরমেশন যাচ্ছে, সেটা চেঞ্জ হয়ে যাওয়ার বা সেটা নষ্ট হয়ে যাওয়ার বা সেটা বিকৃত হয়ে যাওয়ার চান্স থাকে। ওকে, এটাকে আমরা বলতেছি ইএমআই বা ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। হ্যাঁ, আর অ্যাটেনুয়েশন মানে হচ্ছে আমাদের ডেটা যখন যায়, তখন যেতে যেতে সে নিজেই অনেক সময় দুর্বল হয়ে যায়। হ্যাঁ, যত দূরে যাবে, দূরে যেতে যেতে সে আসলে দুর্বল হয়ে যাবে, বুঝছো, সে নিজেই আসলে দুর্বল হয়ে যাবে, তার নিজের বিভিন্ন পার্ট আসলে চেঞ্জ হয়ে যাবে। সে নিজেই যখন যাবে, যেতে 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 তার নিজের বিভিন্ন পার্ট, তুমি হয়তো এটা পাঠাইছো, সে যেতে যেতে তার কিছু পার্ট এরকম চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, দুর্বলতা কমে যাবে, কিছু জায়গায় ওভারল্যাপ করবে। সো এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাটেনুয়েশন। হ্যাঁ, এছাড়াও আরেকটা জিনিস আমাদের থাকে, সেটা হচ্ছে নয়েজ। আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে নয়েজ। নয়েজ মানে কি? নয়েজ মানে হচ্ছে একই সাথে যদি অনেকগুলা ডেটা থাকে, তাহলে একটা ডেটা দ্বারা আরেকটা ডেটা প্রভাবিত হওয়ার চান্স থাকে। যেমন ফর এক্সাম্পল, একই রুমে তিনজন মানুষ কথা বলতেছে, তাহলে তুমি কারটা শুনবা? অ্যান্সার হচ্ছে তুমি কারোটাই শুনবা না, তাই না, সবগুলো তোমার কাছে নয়েজ মনে হবে বা কেওস মনে হবে, রাইট? তো এটাকে আমরা বলছি নয়েজ। যে তোমার যদি একটা ওয়্যারলেস মিডিয়াতে একটা রুমে মনে করো যে অনেকগুলা রাউটার, বা একটা রুমে দুইটা রাউটার, বা একটা রুমে মনে করো যে আহ দুইটা ব্লুটুথ চলতেছে, হ্যাঁ, তো যখন মাল্টিপল কমিউনিকেশন একটা একটার উপর দিয়ে ওভারল্যাপ করে, তখন এটা বলে নয়েজ। আমার কমিউনিকেশনের জন্য তোমার সিগন্যালটা নয়েজ, আবার তোমার কমিউনিকেশনের জন্য আমার সিগন্যালটা নয়েজ হিসেবে কাজ করতেছে, তাই না। তো একটা এটাকে বাধা দিচ্ছে, তো এটা হচ্ছে নয়েজ। নয়েজের অ্যাটেনুয়েশনের মধ্যে পার্থক্য, অ্যাটেনুয়েশন হচ্ছে নিজেই নষ্ট হয়ে যায়, আর নয়েজ মানে হচ্ছে আরেকজনের কারণে নষ্ট হয়ে যায়। আর ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হচ্ছে যদি কোনো তড়িৎ ক্ষেত্র বা চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে আমাদের তার যায়, যেহেতু তারের ভিতর দিয়েও কারেন্ট হিসাবেই আসলে ডেটা যাচ্ছে, তো ডেটাটা চেঞ্জ হয়ে যাওয়ার, নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। কোএক্সিয়াল কেবলেও সেম, কোএক্সিয়াল কেবলেও কারেন্ট হিসেবেই আসলে এটার ভিতর দিয়ে ডেটা যায়। সো কোএক্সিয়াল কেবলেও ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স কাজ করে এবং অ্যাটেনুয়েশন। আসলে এইসব অ্যাটেনুয়েশন বা নয়েজ কমানোর জন্য আমরা হচ্ছে এই ধরনের এই যে ইনসুলেটর ইউজ করি। দেখছো, কোএক্সিয়াল কেবলের চারপাশে ইনসুলেটর ইউজ করা হয়েছে একটা, ঠিক আছে, বা বাইরে একটা শিল্ড ইউজ করি। হ্যাঁ, কোএক্সিয়াল কেবলে মাঝখানে একটা মেটালের কেবল থাকে, মাঝখানে, এটাকে আমরা বলি সেন্টার কোর, আর তার চারপাশে এরকম একটা বাইরে আরেকটা মেটালের আবরণ থাকে, এটাকে আমরা বলি মেটালিক শিল্ড। সো দুইটা আবরণ থাকে। হ্যাঁ, মাঝখান দিয়ে একটা যায়, যেমন ব্যাটারির মতো চিন্তা করো। ব্যাটারির ক্যাথোড কি হয়? মাঝখানের কার্বন দণ্ডটা। আর ব্যাটারির অ্যানোড কি হয়? বাইরের জিঙ্কের যে প্রলেপটা, তাই না, তোমরা হয়তো ব্যাটারির স্ট্রাকচার পড়ছো সবাই, আই এম অ্যাজিউমিং। ড্রাইসেল পড়ছো না? ড্রাইসেল, মাঝখানে কার্বন দণ্ড থাকে একটা, ওটাকে আমরা বলি ক্যাথোড। আর বাইরে জিঙ্কের একটা ইয়ে থাকে, ওটাকে আমরা বলি অ্যানোড, রাইট? তো এখানে অনেকটা সেম, যে মাঝখানে একটা থাকে, তার পাশে ইনসুলেটর, যেন দুইটা একসাথে না মিলে যায়। তারপর আবরণ হিসেবে থাকে আরেকটা মেটাল। হ্যাঁ, তো একটা মানে পজিটিভ, একটা নেগেটিভ হিসেবে কাজ করে। ইয়াতেও তা একটা দিয়ে যায়, একটা দিয়ে আসে, আবার দুইটা দিয়ে যায়, দুইটা দিয়ে আসে। আবার অনেক সময় একটা কাজ করে, যে টুইস্ট করে থাকলে যেটা হয়, যে একটা একটার সাথে টুইস্ট করা, তো সো এটাতে হচ্ছে ম্যাগনেটিক ম্যাগনেটিক যে ইয়েটা মানে অ্যাটেনুয়েশন বা যেটাই বলো, মানে ম্যাগনেটিক ইফেক্ট কমে যায়। হ্যাঁ, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমরা হয়তো সেকেন্ড পেপার চ্যাপ্টার 5-এ পড়ছো, যে চ্যাপ্টার 5-এ পড়ছো, তাই না, মিউচুয়াল ইন্টারফারেন্স। হ্যাঁ, মিউচুয়াল ইন্টারফারেন্স পড়ছো আশা করি। হ্যাঁ, সেলফ ইন্টারফারেন্স, মিউচুয়াল ইন্টারফারেন্স, হ্যাঁ, এরকম হয়তো পড়ছো ম্যাগনেটের চ্যাপ্টারে। আচ্ছা, এরপর আমরা চলে যাব ফাইবার অপটিক কেবলে। ফাইবার অপটিক কেবলের মজাটা হচ্ছে যে এটাতে আসলে কাঁচ হিসেবে যায় আলো, আসলে কি হিসেবে যায়? মানে কাঁচের ভিতর দিয়ে যায়। তো কাঁচের ভিতর দিয়ে আলো আসলে যায় হচ্ছে আলো হিসেবে। হ্যাঁ, আমাদের সিগন্যাল যায় হচ্ছে কি হিসেবে? ফাইবার অপটিক কেবলের ভিতর দিয়ে আমাদের সিগন্যাল যায় হচ্ছে আসলে আলো হিসেবে, লাইট।
তো লাইট হিসেবে আলো যাওয়া মানে লাইট হিসেবে সিগন্যাল যাওয়ার সুবিধা হচ্ছে যে লাইটের স্পিড তো কারেন্টের স্পিডের চেয়ে বেশি, তাই না? কারেন্টের স্পিড যাই হোক না কেন, লাইটের স্পিড অবশ্যই কারেন্টের স্পিডের চেয়ে বেশি। তো এই কারণে লাইটের স্পিড যেহেতু বেশি, তার মানে অপটিক্যাল ফাইবারের স্পিড বেশি। প্লাস অপটিক্যাল ফাইবার যেহেতু লাইট হিসেবে যায়, এই কারণে এখানে কোনো এই ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্সের কোনো সুযোগ নেই, বুঝছো? তো এই ধরনের সুবিধা আমরা আসলে অপটিক্যাল ফাইবারে পাই। বাট এছাড়া আরো সমস্যা আছে যে অপটিক্যাল ফাইবারের দাম অনেক বেশি, যেহেতু এটা কাঁচ, সেটা আসলে দাম অনেক বেশি। হ্যাঁ, এবং এটা আসলে খুব বেশি বাঁকানো যায় না। হ্যাঁ, কেন বাঁকানো যায় না? কারণ অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। হ্যাঁ, অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়। তো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি তোমাদের যদি মনে থাকে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন মানে হচ্ছে যে আমাদের আলো হচ্ছে গাঢ় মানে ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যাবে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যখন যাবে, তখন সে যদি ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তাহলে সে আবার প্রতিফলিত হবে। হ্যাঁ, প্রতিসরিত না হয়। সে যদি ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণে আপতিত হয় তাহলে আবার প্রতিফলিত হবে, প্রতিসরিত না হয়। তো আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণে আপতিত হইলে কিন্তু সে আর প্রতিসরণ হয় না, সে পুরোটাই কি হয়? প্রতিফলন হয়। হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। হ্যাঁ, আচ্ছা, ক্রান্তিকোণ যেন কোনটা মনে আছে? যে ঘন থেকে হালকা যাওয়ার সময়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময়, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আলো যেই কোণে আপতিত হইলে প্রতিফলিত রশ্মিটা হচ্ছে প্রতিসরিত রশ্মিটা একদম বিভেদ তল ঘেঁষে চলে যায়। তাহলে এই আপতন কোণটাকে আমরা বলতেছি ক্রান্তিকোণ। এই আপতন কোণটাকে আমরা বলতেছি ক্রান্তিকোণ। হ্যাঁ, এই আপতন কোণটাকে আমরা বলতেছি ক্রান্তিকোণ। আর এই ক্রান্তিকোণের চেয়ে বেশি কোণে যদি আপতিত হয় তাহলে কি হবে? আলোটা আসলে আর প্রতিসরিত হবে না, আলোটা আবার ব্যাক করবে। তাহলে এটাকে আমরা বলতেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তো আমরা এখানে কি করি? আমরা আমাদের সিগন্যালটাকে ফার্স্টে আলোতে কনভার্ট করে তারপর এটার ভিতর দিয়ে পাঠিয়ে দিই। সে বারবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হইতে 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 আলোর স্পিডে খুব ফাস্ট ডেটাটা চলে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অপটিক্যাল ফাইবার কেবল। আচ্ছা, তো আমরা যদি এখানে একটু দেখি যে ডেটা কমিউনিকেশন সিস্টেমস এবং নেটওয়ার্কিং এ যে ওয়্যারলেস মিডিয়া কি কি আছে আমাদের। হ্যাঁ, ওয়্যারলেস। সো আমরা বলছিলাম ওয়্যারলেস আমরা তিনটা পড়বো, একটা হচ্ছে রেডিও ওয়েভ, একটা হচ্ছে মাইক্রোওয়েভ, আর একটা হচ্ছে ইনফ্রারেড, রাইট? তো ফার্স্ট আমরা রেডিও ওয়েভটা দেখি যে রেডিও ওয়েভটা কিভাবে কাজ করে। রেডিও ওয়েভটা হচ্ছে আমাদের মানে যে আমরা পড়ছি ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের একটা পার্ট হচ্ছে রেডিও ওয়েভ, তাই না? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামটা তোমাদের মনে আছে? ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামে আমাদের সবচেয়ে গাঢ় হচ্ছে মোস্ট প্রবাবলি গামা রশ্মি, তাই না? সবচেয়ে বেশি কম্পাঙ্ক গামা রশ্মির। তারপর হচ্ছে সবচেয়ে বেশি কম্পাঙ্ক হচ্ছে গামা রশ্মির, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। গামা রশ্মির পর আমাদের আছে হচ্ছে মনে হয় এক্স রে। হ্যাঁ, এক্স রে পর বোধহয় আছে আমাদের দৃশ্যমান আলো, তাই না? দৃশ্যমান আলো, ভিজিবল লাইট। ভিজিবল লাইট, ভিজিবল লাইটের মধ্যে ইয়াটা তো তোমরা জানোই যে কি জানো, ভিপ গিয়র, তাই না? বেনি আসহ কলা, বেনি আসহ কলা। বেগুনির ফ্রিকোয়েন্সি সবচেয়ে বেশি, বেগুনির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম। আর লালের ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। তো ভিজিবল লাইটের পর সিরিয়ালে আছে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ, আর হচ্ছে সরি, ভিজিবল লাইটের পর ওইখানে আমাদের আরেকটা ছিল বাই দ্য ওয়ে, এখানে তাহলে আলট্রাভায়োলেট ছিল। হ্যাঁ, আলট্রাভায়োলেট, হ্যাঁ এটা ভুলে গেলাম, আলট্রাভায়োলেট, ইউভি লেখি, হ্যাঁ ইউভি। হ্যাঁ, আলট্রাভায়োলেটটা ভায়োলেট কালার দিয়ে লিখলাম। তারপর ছিল আমাদের আইআর, ইনফ্রারেড। ইনফ্রারেড, ভায়োলেটের এই পাশে আলট্রাভায়োলেট, আর রেড এর পর হচ্ছে ইনফ্রারেড। হ্যাঁ, ইনফ্রারেড। ইনফ্রারেডের পর আমাদের আছে হচ্ছে মাইক্রোওয়েভ, এরপর মনে হয় রেডিও ওয়েভ, নাকি? আচ্ছা, তো এই সিরিয়ালটা আই ডোন্ট রিমেম্বার কারেক্টলি, বাট যাই হোক, রেডিও মোস্ট প্রবাবলি রেডিও ওয়েভটা আগে, ইফ আই এম নট রং। ইনফ্রারেডের পর রেডিও ওয়েভ এবং তারপর হচ্ছে মাইক্রোওয়েভ। ঠিক আছে, রেডিও ওয়েভ তারপর হচ্ছে মাইক্রোওয়েভ। আচ্ছা, মাইক্রো, হ্যাঁ, তো তাই এইভাবে আর কি বাকি যা আর যা যা আছে সেগুলো আর কি যেতে থাকবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের স্পেকট্রামটা। তো এই স্পেকট্রামে যদি আমরা দেখি যে ভিজিবল লাইটের চেয়ে যাদের ফ্রিকোয়েন্সি কম তারা কিন্তু আসলে মানব দেহের জন্য ক্ষতিকারী না, কিন্তু ভিজিবল লাইটের চেয়ে যাদের বেশি, ফ্রিকোয়েন্সি বেশি, তারা মানব দেহের জন্য অনেক ক্ষতিকারী। তো আমাদের এই যে ইউভি, এক্স রে, হ্যাঁ গামা রে, এগুলো আমাদের জন্য অনেক ক্ষতি করে, বাট এগুলো আমাদের ক্ষতি করে না। সো যে রে গুলো আমাদের ক্ষতি করে না সেগুলোকে আমরা ওয়্যারলেস মিডিয়া মানে ট্রান্সমিশনের জন্য চুজ করলাম। তো আমরা যদি দেখি যে রেডিও ওয়েভ, হ্যাঁ রেডিও ওয়েভের কথা যদি বলি, রেডিও ওয়েভ হচ্ছে অনেক দূর যাইতে পারে, বুঝছো? রেডিও ওয়েভ অনেক দূর যাইতে পারে এবং রেডিও ওয়েভ হচ্ছে দেয়াল ভেদ করতে পারে।
রেডিও ওয়েভ হচ্ছে দেয়াল ভেদ করতে পারে, দেয়াল ভেদ করে যেতে পারে। রেঞ্জ অনেক বড়, এই কারণে আমরা যখন ব্রডকাস্ট করি এরকম আমাদের যেই আমরা যে মোবাইল ফোনে কথা বলি, সেলুলার নেটওয়ার্ক, আমাদের টাওয়ার থাকে, বড় বড় টাওয়ার, টাওয়ার থেকে সব জায়গায় ইন্টারনেট মানে ছড়ায় পড়ে, হ্যাঁ, সিমের নেটওয়ার্ক ছড়ায় পড়ে। তাহলে এগুলো আমরা সবই করি হচ্ছে রেডিও ওয়েভের মাধ্যমে, বুঝছো? বা আমরা যে রাউটার রাউটার ইউজ করি না, রাউটার, তো এই যে আমাদের রাউটার যে আমাদেরকে ডেটা পাঠাইতেছে, হ্যাঁ, এটা হচ্ছে রেডিও ওয়েভের মাধ্যমে চলে। সো রেডিও ওয়েভ বেশ ভালো, হ্যাঁ, রেডিও আমাদের জন্য ক্ষতিকারী না। রেডিও যে ইউজ করি, রেডিও রেডিও ওয়েভে চলে, রাইট? এই যে আমরা বলতেছি 89.6 FM বা 88.0 FM, হ্যাঁ, এগুলো হচ্ছে আসলে আমাদের এক একটা ফ্রিকোয়েন্সি। হ্যাঁ, 88.0 FM এর যে রেডিও ওয়েভ, ওইটাতে আসলে আমরা টিউন করলে পাই হচ্ছে অমুক রেডিও 86 এটা। তারপর রেডিও একটা ছিল মনে হয় 1000, হ্যাঁ, 100-তে ছিল মনে হয় একটা রেডিও, বুঝে গেছে? ছোটবেলায় রেডিও শুনতাম আগে, হ্যাঁ, ভূত FM শুনতাম, কত কিছু শুনতাম। আচ্ছা, সো রেডিও ওয়েভ, ওকে, রেডিও ওয়েভ। তো রেডিও ওয়েভের পর আমরা আসবো হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভের রেঞ্জ অনেক বেশি, হ্যাঁ, মাইক্রোওয়েভের রেঞ্জ অনেক বেশি। মাইক্রোওয়েভের রেঞ্জ বেশি হওয়ার কারণে মাইক্রোওয়েভটা ইউজ করা হয় হচ্ছে স্যাটেলাইট কমিউনিকেশন। যখন আমরা স্যাটেলাইট দিয়ে কমিউনিকেট করি তখন আমরা মাইক্রোওয়েভ ইউজ করি। হুম, যে আমরা এক কাজ করলাম, যেটা হচ্ছে আমাদের সেন্ডার আর ওই পাশে রিসিভার। তাহলে সেন্ডার একটা মানে দিয়ে অ্যান্টেনা দিয়ে বা এরকম একটা অ্যান্টেনা দিয়ে সে হচ্ছে স্যাটেলাইটে একটা ইনফরমেশন পাঠালো, স্যাটেলাইট থেকে আবার রিসিভারের অ্যান্টেনা একটা ইনফরমেশন পাঠালো। সো এটা আসলে মাইক্রোওয়েভ দিয়ে করা হয়, কারণ মাইক্রোওয়েভের রেঞ্জ অনেক বড়। হ্যাঁ, তো স্যাটেলাইট কমিউনিকেশনের অনেক সুবিধা আছে, অনেক অসুবিধা আছে। একমাত্র অসুবিধা হচ্ছে এটা অনেক কস্টলি, তাই না? স্যাটেলাইট দিয়ে মাইক্রোওয়েভ দিয়ে কমিউনিকেট করলে এটা অনেক কস্টলি হয়ে যায়। হ্যাঁ, আবার সুবিধা কি, এটা অনেক বড় এরিয়া কভার করতে পারে একটা স্যাটেলাইট, তাই না? তো মাইক্রোওয়েভ দিয়ে যে শুধুমাত্র স্যাটেলাইট এরকম টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন হতে পারে তা না, আমাদের গ্রাউন্ড কমিউনিকেশন হতে পারে, যে এখানে একটা মাইক্রোওয়েভ, এখানে একটা মাইক্রোওয়েভ, এখান থেকে এখানে কমিউনিকেট করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে রিসিভার, এখান থেকে এখানে কমিউনিকেট করতেছে, এটার বলে গ্রাউন্ড কমিউনিকেশন। আর স্যাটেলাইট দিয়ে যখন কমিউনিকেট করে এটার বলে টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন। হ্যাঁ, স্যাটেলাইট কমিউনিকেশন, সরি, এটাকে বলে স্যাটেলাইট কমিউনিকেশন, এটাকে বলে গ্রাউন্ড কমিউনিকেশন। আর আরেকটা হইতে পারে, সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন, যে আমাদের আমাদের ইয়ের যে লেয়ার আছে, হ্যাঁ, আমাদের বায়ুমণ্ডলের যে লেয়ার আছে, হ্যাঁ, যে স্ট্র্যাটোস্ফিয়ার, টপোস্ফিয়ার ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তো অনেক সময় এটাও করে যে একটা অ্যান্টেনা হচ্ছে আমাদের ডেটাটাকে এই ইয়াতে ছেড়ে দেয়, সে হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের প্রথম লেয়ারে বাধা পেয়ে আবার ব্যাক করে, ব্যাক করে যখন এখানে আমাদের আরেকটা দেওয়া থাকলে সে হচ্ছে এটা রিসিভ করবে। হ্যাঁ, এরকম। So আমরা পড়বো যে মানে টেরেস্ট্রিয়াল কোনটা, টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন কি, তারপর পড়বো আমাদের গ্রাউন্ড কমিউনিকেশন কি, স্যাটেলাইট কমিউনিকেশন কি, ঠিক আছে? আচ্ছা, তো এরপর আমরা দেখবো হচ্ছে আমাদের ইনফ্রারেড। হ্যাঁ, ইনফ্রারেড, ইনফ্রারেড, ইনফ্রারেড আমরা কোথায় ইউজ করি বলতো? ইনফ্রারেড ইউজ করার সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে রিমোট কন্ট্রোল। হ্যাঁ, রিমোটে আমরা ইনফ্রারেড ইউজ করি। ওকে, সো রিমোট ছাড়া আর কোথাও কি আমরা ইনফ্রারেড ইউজ করি? একটু চিন্তা করে বলো তো আমাকে। আচ্ছা, তো আমরা যেটা বলতেছিলাম যে আমাদের রিমোট কন্ট্রোল ছাড়া আর কোথায় আসলে ইনফ্রারেড ইউজ করা হয়, একটু চিন্তা করে দেখো। রিমোট কন্ট্রোল ছাড়া মানে আমরা যে রিমোট ইউজ করি, হ্যাঁ, যে রিমোট ইউজ করি বা যে লেজার ইউজ করি আমরা বলি, হ্যাঁ, এগুলো হয়তো ইনফ্রারেড, বুঝছো? এই যে আমরা যে লেজার ইউজ করি, হ্যাঁ, মানে যেগুলো খুব শর্ট ডিস্টেন্স। যেমন রিমোট কন্ট্রোল ছাড়া আমাদের আরো কিছু আছে এরকম, যে আমরা হচ্ছে হয়তো RFID কার্ড ইউজ করি। তোমরা হয়তো দেখছো যে RFID কার্ড, বা অনেক সময় দেখছো যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের মধ্যে এরকম লাল একটা যায়, ঠিক আছে? তো অনেক জায়গায় আসলে ইনফ্রারেড ইউজ করা হয়। হ্যাঁ, যেমন আরেকটা এক্সাম্পল হচ্ছে আমাদের মাউসের নিচে দেখবে এরকম লাল লাল থাকে, হ্যাঁ, তো ওখানে এরকম ইনফ্রারেড ইউজ করা হয়। হ্যাঁ, যে আমাদের মাউসের নিচে এরকম একটা সেন্সর থাকে, সে হচ্ছে ইনফ্রারেড রে পাঠায় এবং ওটা আবার রিসিভ করে। তো একটা রাফ সারফেসের তো একটা টেক্সচার থাকে। সো মাউস যখন নড়াবা তখন মাউস এটা ডিটেক্ট করতে পারে যে তুমি আস্তে আস্তে ডানে সরতেছো, আস্তে আস্তে বামে সরতেছো। সে খুব ফাস্ট আসলে আমাদের করে, কি বলে, খুব ফাস্ট স্ক্যান করে তার নিচের যে রাফ সারফেসটা। ওকে, তো এটাই আর কি। তো রিমোট কন্ট্রোলেই আমরা মোস্টলি দেখি যে রিমোটের মাথায় এরকম লাল থাকে, হ্যাঁ, যে রিমোট একদম ডিরেক্ট পয়েন্ট করতে হয়। সো ইনফ্রারেডের আইডিয়া এটাই, যে ইনফ্রারেড হচ্ছে একদম পয়েন্ট করে দিতে হবে। ইনফ্রারেড খুব বেশি ছড়ায় না, ইনফ্রারেডকে আমরা খুব পয়েন্ট করে দেই, ইনফ্রারেড খুব বেশি ছড়ায় না, এবং ইনফ্রারেডের রেঞ্জও কম। হ্যাঁ, মাইক্রোওয়েভের চেয়ে অবশ্যই কম, হ্যাঁ, রেডিও ওয়েভের চেয়েও কম। সো ইনফ্রারেডের রেঞ্জও কম। আর ফাইনালি ইনফ্রারেডের আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ইনফ্রারেড আসলে দেয়াল টেয়াল এগুলা ভেদ করতে পারে না, বুঝছো? সো ইনফ্রারেড এর কারণে আমরা খুবই শর্ট ডিস্টেন্সে ইউজ করি, এবং ইনফ্রারেড আমরা হচ্ছে একদম পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন ইউজ করি। হ্যাঁ, এরকম একটা আছে, তোমরা হয়তো দেখছো কিনা জানি না, যে দুইটা বিল্ডিং এর মধ্যে হয়তো ইন্টারনেট করবে, কানেকশন দিবে, বা দুইটা বিল্ডিং এর মধ্যে
তোমার হচ্ছে একটা ল্যানের কানেকশন দিবে, যে এই মানে একই কোম্পানির দুইটা অফিস মনে করো, এই বিল্ডিং একটা অফিস, এই বিল্ডিং একটা অফিস। হ্যাঁ, এটা মনে করো রাস্তার এই পারে, এটা রাস্তার ওই পারে। এখন রাস্তার এই পার থেকে ওই পারে তো তার টানতে পারতেছে না, বা মাটি নিচে নিতে পারতেছে না, তাহলে কিভাবে কমিউনিকেট করবে? দুইটার মাথায় দুইটা এরকম বসায় দেয়, ওটা অনেক সময় ইনফ্রারেড দিয়েও করে, যদি ডিস্টেন্স একটু বেশি হয়ে যায় তাহলে হয়তো লেজার টাইপের কিছু বা রেডিও ওয়েভ দিয়েও করে, যে একদম পয়েন্ট টু পয়েন্ট কমিউনিকেশন। হ্যাঁ, দেখা যায় একদম একদম এইটার বরাবর এটা। হ্যাঁ, তো যদি দুইটা একদম বরাবর থাকে তাদের মধ্যে একটা কানেকশন ক্রিয়েট হয় এরকম, যে এটা একটা বিল্ডিং রাস্তার এই পারে, হ্যাঁ এটা একটা বিল্ডিং, আবার রাস্তার ওই পারে এটা একটা বিল্ডিং। হ্যাঁ, তো এখান থেকে এখানে একদম একটা অ্যান্টেনার মতো আর কি, বুঝছো, অ্যান্টেনার মতো মুখ করে রাখে। হ্যাঁ, যে এটা হচ্ছে এখানে পাঠাবে, এটা হচ্ছে এখানে পাঠাবে, বুঝছো। তো এভাবে অনেক সময় কমিউনিকেশন করে। হ্যাঁ, তোমরা এগুলা আগ্রহ থাকলে দেখতে পারো। আচ্ছা, তো এখান থেকে আমরা চলে আসলাম যে তাহলে আমরা ওয়্যারলেস ওয়্যারলেস মিডিয়া আর ওয়্যার্ড মিডিয়া দেখলাম তিনটা তিনটা করে। তো এখন আমরা বলবো হচ্ছে যে আমাদের এই ব্লুটুথ, ওয়াইফাই আর হচ্ছে ওয়াইম্যাক্স, এই তিনটা হচ্ছে আমাদের ওয়্যারলেস মিডিয়ার তিনটা উদাহরণ, বা ওয়্যারলেস মিডিয়ার তিনটা অ্যাপ্লিকেশন, বা ওয়্যারলেস মিডিয়ার তিনটা ইমপ্লিমেন্টেশন, যে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। তো আমরা যদি ফার্স্টে এই ছবিটাতে না যাই, ফার্স্টে যদি আমরা ব্লুটুথ, ওয়াইফাই আর ওয়াইম্যাক্স নিয়ে কথা বলি, দেখো আমরা সবাই জানি যে ব্লুটুথ কি। ব্লুটুথের আই ট্রিপল ই স্ট্যান্ডার্ড কত? ব্লুটুথের আই ট্রিপল ই স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15, ওয়াইফাই এর হচ্ছে 802.11, আর ওয়াইম্যাক্স এর হচ্ছে 802.16। ওকে, সো ব্লুটুথ হচ্ছে খুবই ছোট একটা রেঞ্জে কাজ করে, খুবই ছোট একটা রেঞ্জে কাজ করে, এবং ব্লুটুথের স্পিডও কম, তাই না? আমরা সবাই জানি যে ব্লুটুথ খুব ছোট রেঞ্জে কাজ করে এবং ব্লুটুথের স্পিডও কম। ব্লুটুথ প্রথম আবিষ্কার করে হচ্ছে এরিকসন, এরিকসন কোম্পানি। হ্যাঁ, তোমরা সনি এরিকসন ফোনগুলো দেখছো কিনা ছোটবেলায়, আমি জানি না তোমরা ওই জেনারেশনের মানুষ কিনা, বাট এরিকসন, সনি এরিকসন নামে খুব ছিল আর কি। হ্যাঁ, সুন্দর সুন্দর মোবাইল বানাইতো তখন। হ্যাঁ, তো এরিকসন কোম্পানি হচ্ছে সর্বপ্রথম ব্লুটুথ ইনভেন্ট করে, বুঝছো। শর্ট লিঙ্কড নেটওয়ার্ক নাম দিয়েছিল তারা, শর্ট লিঙ্কড নেটওয়ার্ক। সো ব্লুটুথের আইডিয়া হচ্ছে যে তোমার কম্পিউটার থেকে, মানে তোমার মোবাইল থেকে দুইটা মোবাইলের মধ্যে খুব ছোট রেডিয়াসে একটা রেডিও ওয়েভ সে ট্রান্সমিট করবে। হ্যাঁ, বা ইনফ্রারেডও হইতে পারে, যাই হোক। সো রেডিও ওয়েভই করে আর কি মোস্টলি। হ্যাঁ, এখন রেডিও ওয়েভই চলে, কারণ ব্লুটুথ তো আসলে দেয়ালও ভেদ করতে পারে, তাই না? এই রুম থেকে ওই রুমে ব্লুটুথ চলে, রাইট? সো মোটামুটি একটা মানে রেডিও ওয়েভ ট্রান্সমিট করবে, একজন ট্রান্সমিট করবে, রিসিভ করবে, রিসিভ করবে, ট্রান্সমিট করবে। সো রেডিও ওয়েভের মাধ্যমে দুইটা ডিভাইসের মধ্যে কমিউনিকেশন হবে। হ্যাঁ, এবং রেডিও ওয়েভটা অবশ্যই খুব বেশি স্ট্রং হবে না, খুবই দুর্বল একটা রেডিও ওয়েভ হবে, কারণ একটা মোবাইল এর ভিতরে আর কতই বা স্ট্রং রেডিও ওয়েভ ক্রিয়েট করা যায়, তাই না? তো খুবই দুর্বল হবে, কারণ ব্লুটুথের রেঞ্জ অবশ্যই কম। আচ্ছা, এরপর হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই হচ্ছে কি? ওয়াইফাই হচ্ছে ওই রকমই রেডিও ওয়েভ দিয়ে করে, রেডিও ওয়েভের মতোই, কিন্তু ওয়াইফাই এর জাস্ট এনকোডিংটা ডিফারেন্ট, সিগন্যাল গুলা ডিফারেন্ট। ব্লুটুথের সিগন্যাল একরকম, ওয়াইফাই এর সিগন্যাল আরেক রকম। হ্যাঁ, এটাও রেডিও ওয়েভ দিয়ে করে। সো যেটা করে যে রেডিও ওয়েভ দিয়ে আসলে আমাদের কি বলে এটাকে, রেডিও ওয়েভ দিয়ে হচ্ছে আমাদের একটা ওয়াইফাই সিগন্যাল ট্রান্সমিট করে দেয়, যেমন আমরা বলি রাউটার, রাউটার দিয়ে আমরা ওয়াইফাই চালাই, তাই না? তাহলে আমাদের রাউটারের মধ্যে এরকম হয় যে রাউটার গুলাকে আমরা একটা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করি। হ্যাঁ, রাউটার গুলাকে আমরা অ্যাক্সেস পয়েন্ট হিসেবে ইউজ করি। অ্যাক্সেস পয়েন্ট মানে রাউটারে এরকম একটা তার আসে, তাই না? একটা তার কানেক্ট করে, এবং তারপর রাউটার থেকে আমাদের দুইটা অ্যান্টেনা বের হয়। এই অ্যান্টেনা হচ্ছে আমাদের ট্রান্সমিট করে, তাই না? আমাদের ওয়াইফাই ট্রান্সমিট করে অ্যান্টেনা দিয়ে, অ্যান্টেনা দিয়ে ওয়াইফাই ট্রান্সমিট করে। তো এখানে আমরা অ্যাক্সেস পয়েন্ট বলতেছি, কারণ একটা ওয়্যার্ড মিডিয়ামকে সে ওয়্যারলেস মিডিয়ামে কনভার্ট করতেছে, বুঝছো। তো আমরা ওয়্যার্ড মিডিয়ামটাকে বা ওয়্যার্ড ইন্টারনেটটাকে বা ওয়্যার্ড কানেকশনটাকে ওয়্যারলেসলি অ্যাক্সেস করতেছি। হ্যাঁ, কারণ রাউটারকে এরকম অনেক সময় দেখবে অ্যাক্সেস পয়েন্ট বলে। তো যাই হোক, এই অ্যাক্সেস পয়েন্ট বা রাউটার, এই অ্যাক্সেস পয়েন্ট, রাউটারকে অ্যাক্সেস পয়েন্ট হিসেবে যখন আমরা ইউজ করব, হ্যাঁ, তখন এই রাউটার হচ্ছে কি করে, সে হচ্ছে তার অ্যান্টেনা গুলো দিয়ে বেশ শক্তিশালী একটা রেডিও সিগন্যাল সে এমিট করে। তো এই শক্তিশালী রেডিও সিগন্যাল যখন সে এমিট করে, সেটা আমাদের মোবাইল হচ্ছে ক্যাচ করতে পারে, এবং ক্যাচ করার মাধ্যমে আমরা ওই যে ইন্টারনেটে কমিউনিকেট করি, রাইট? আমাদের মোবাইল আবার একইভাবে রাউটারের কাছে একটা ইনফরমেশন পাঠায় দেয়, তাই না? সো মোবাইলে তোমরা হয়তো দেখছো হটস্পটও আছে, তাই না? মোবাইলেও এরকম হটস্পট আছে, তাই না? মোবাইলে এরকম একটা হটস্পট আমরা ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এরপর আসবো আমরা ওয়াইম্যাক্স। সো ওয়াইম্যাক্স এর রেঞ্জ আসলে অনেক বড়। হ্যাঁ, ওয়াইম্যাক্স এর রেঞ্জ অনেক বড়। নামটা দেখতে পাচ্ছ ওয়াই ওয়াই, বাট এটা হচ্ছে নাম দিয়েছে ম্যাক্স, বিকজ ওয়াইম্যাক্স এর রেঞ্জ হচ্ছে অনেক বড়। ওয়াইম্যাক্স মূলত ইউজ করা হয় হয়তো ফর এক্সাম্পল এমন একটা এলাকা, এমন দুর্গম এলাকা যেখানে আসলে তুমি নেটওয়ার্কের টাওয়ার স্থাপন করতে পারতেছো না। হ্যাঁ, বা মনে করো একটা পাহাড়ি এলাকা যেখানে তুমি চাইলেও বিভিন্ন জায়গায় টাওয়ার দিতে পারতেছো না, পাহাড়ের কারণে নেটওয়ার্ক আটকে যাবে। সো ওখানে আমরা এরকম ওয়াইম্যাক্স টেকনোলজি ইউজ করি। বাংলাদেশেও একসময় ওয়াইম্যাক্স এর কিছু কোম্পানি ছিল, বাংলা লায়ন, ওয়াইম্যাক্স বা কিউবি, এগুলোর নাম হয়তো তোমরা শুনছো। ওয়াইম্যাক্স কি করে? ওয়াইম্যাক্স এর রেঞ্জ অনেক বেশি,
সো ওয়াইম্যাক্স এর একটা যদি তুমি কোথাও স্থাপন করো, হ্যাঁ, একটা যন্ত্র বা মেশিন যদি স্থাপন করো, সে অনেক বড় রেডিয়াস জুড়ে একটা নেটওয়ার্ক দিতে পারে, বুঝছো? চাইলে তুমি বারবার রিপিটার ইউজ করে করে ওটা রিপিট করতে পারো। এবং সে হচ্ছে খুবই লো ফ্রিকোয়েন্সি রেডিও সিগন্যাল ইউজ করে, এ কারণে তার রেঞ্জ হচ্ছে অনেক বেশি। ঠিক আছে, যেমন তোমরা হয়তো শুনছো যে হাতি হচ্ছে, হ্যাঁ, দুইটা হাতি পরস্পর 20 হার্জের কম শব্দে কমিউনিকেট করতে পারে, তাই না? যেটাকে আমরা বলি শব্দতর বা ইনফ্রাসনিক। হ্যাঁ, দুইটা হাতি হচ্ছে ইনফ্রাসনিক শব্দে কমিউনিকেট করতে পারে, অনেক দূরে, অনেক দূর থেকে দূরে হাতি কমিউনিকেট করতে পারে, বুঝছো? ওয়াইম্যাক্সের টেকনোলজি এরকমই। বা তোমরা হয়তো শুনছো যে ভূমিকম্পের আগে বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের আগেই, হ্যাঁ, খুবই কম হার্জের কিছু শব্দ উৎপন্ন হয়, যেটা বিভিন্ন পশু পাখি সেন্স করতে পারে, মানুষ সেন্স করতে পারে না। এ কারণে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আগে বা স্পেশালি ভূমিকম্পের আগেও বিভিন্ন পশু পাখি আসলে টের পায় যে একটা দুর্যোগ আসতেছে, একটা বিপদ আসতেছে। তো তখন দেখবে পশু পাখিরা ছোটাছুটি করে, পাখিরা অনেক চিল্লাচিল্লি শুরু করে। ঠিক আছে, এরকম হয়, কিন্তু অ্যাকচুয়ালি হয়, তোমরা দেখতে পারো। হ্যাঁ, মানে দেখতে পারো বলতে আর কি, ইউটিউব করে দেখতে পারো এরকম ঘটনাগুলো। আচ্ছা, তো সেখান থেকে আমরা আসবো যে তাহলে ওয়্যারলেস এর আমরা তিনটা এক্সাম্পল দেখলাম, ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্স আর হটস্পট। এটা তো আমরা জানি ওয়াইফাই এরই একটা কনসেপ্ট। বাট আমরা যদি এখন বলি যে তাহলে দূরত্বের উপর ভিত্তি করে আমরা আমাদের ওয়াইফাই সিগন্যালকে বা আমাদের ওয়াইফাই কমিউনিকেশনকে কয় ভাগে ভাগ করতে পারি? দূরত্বের উপর ভিত্তি করে ওয়াইফাই নেটওয়ার্কে, সরি ওয়াইফাই বলতেছে, দূরত্বের উপর ভিত্তি করে ওয়্যারলেস নেটওয়ার্কে। তাহলে দেখো, দূরত্বের উপর ভিত্তি করে ওয়্যারলেস এর একটা আসছে ডাব্লিউ প্যান, অর্থাৎ ডাব্লিউ প্যান মানে হচ্ছে ওয়্যারলেস ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। তো একইভাবে আমি যদি বলি যে ডাব্লিউ ল্যান মানে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, হ্যাঁ, ল্যান মানে হচ্ছে লোকাল, ম্যান মানে হচ্ছে কি মেট্রোপলিটন, হ্যাঁ, ম্যান মানে হচ্ছে মেট্রোপলিটন, আর ওয়ান মানে হচ্ছে ওয়াইড, ওয়্যারলেস ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। সো ওয়্যারলেস প্যান বলতে আসলে বোঝায় যে ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। যেমন একটা ব্লুটুথ খুবই ছোট একটা পার্সোনাল স্পেসের মধ্যে থাকে, তাই না? একটা হটস্পট, এটা একটা পার্সোনাল স্পেসের মধ্যে থাকে। একটা ওয়াইফাই মানে রাউটার পার্সোনাল স্পেসে থাকে। এটা ল্যান কি হইতে পারে? একটা ল্যান হইতে পারে যে তোমার যদি একটা বড় বড় ওয়াইফাই কানেকশন থাকে, তাই না? মানে ওয়াইফাই প্যানও হইতে পারে, ল্যানও হইতে পারে, যে তোমার পুরো অফিস জুড়ে একটা ওয়াইফাই কানেকশন, হ্যাঁ, তাহলে এটা হবে ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। অফিসটা একটা লোকালিটি, ঠিক আছে, বা একটা বিল্ডিং, হ্যাঁ, এটা একটা ল্যান হইতে পারে। সো এটার এক্সাম্পল হইতে পারে ওয়াইফাই, ওয়াইফাই হইতেই পারে, হ্যাঁ। তারপর ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন হচ্ছে যথেষ্ট বড়। সো এটা যদি আমরা বলি তাহলে ওয়াইম্যাক্স হইতে পারে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়্যারলেস, ওয়্যারলেস যেহেতু তাহলে ওয়াইম্যাক্স হইতে পারে। তারপর ওয়ান যদি আমরা বলি, এটা আসলে অনেক বড়। সো ওয়ান আসলে এটা স্যাটেলাইট কমিউনিকেশন দিয়ে আমরা বলতে পারি যে স্যাটেলাইট কমিউনিকেশন হতে পারে ওয়্যারলেস ওয়ান, তাই না? তো এরকম ভাবে, তো আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি যে আমাদের ব্লুটুথ মানে ইয়ের উপর ভিত্তি করে, বিস্তৃতি বা রেঞ্জের উপর ভিত্তি করে ব্লুটুথ আসলে কেমন এরিয়া নেটওয়ার্ক, তাহলে অ্যান্সার কি হবে? ডাব্লিউ প্যান, রাইট। আচ্ছা, তো আমরা দেখি এই টপিকটা থেকে আমাদের কি কি কোয়েশ্চেন আসে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নিচের কোন কেবলের মাধ্যমে ডেটা আলোর গতিতে স্থানান্তরিত হয়? তো আমরা জানি যে অপটিক্যাল ফাইবার হচ্ছে আলোর গতিতে, হ্যাঁ, অপটিক্যাল ফাইবার হচ্ছে আলোর গতিতে ট্রান্সমিট হয়, কারণ অপটিক্যাল ফাইবার আলো হিসেবে একটা সিগন্যালকে পাঠায়। কিন্তু আমরা যদি বলি আমাদের কোএক্সিয়াল কেবল এবং টুইস্টেড পেয়ার কেবল, সে আসলে আলো হিসেবে একটা সিগন্যাল পাঠায় না, সে আসলে কারেন্ট হিসেবে একটা সিগন্যালকে পাঠায়, হ্যাঁ, কারেন্ট হিসেবে। আচ্ছা, IEEE 802.11 হচ্ছে ওয়াইফাই এর, হ্যাঁ, 11 হচ্ছে ওয়াইফাই এর। আর ওয়াইফাই কে আমরা সাধারণত ল্যান বলি, বুঝছো? 802.11 হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। আর ওয়াইফাই কে সাধারণত আমরা ল্যান এর আন্ডারে ফেলি, হ্যাঁ, ল্যান। বাই দ্য ওয়ে, এখানে পেন নাই, সো চাইলেও তুমি পেন দিতে পারবে না। আচ্ছা, রাডারের পূর্ণরূপ কি? হ্যাঁ, সো আমরা যদি একটু দেখি যে রেডার, রাইট, রেডার, রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জ। ওকে, লেটস সি আমাদের রেডারের ফুল ফর্ম কি। সো রেডারের ফুল ফর্ম হচ্ছে রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং, রাইট, যেটা বললাম, রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং। ঠিক আছে, অপশন বি, রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং, অফকোর্স ডিকোডিং না, হ্যাঁ, রেডিও ডিটেকশন এন্ড রেঞ্জিং। আচ্ছা, তারপর হচ্ছে কোনটির কাভারেজ বিশাল জায়গা জুড়ে থাকে? ওয়াইফাই, এনএফসি, ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্স হচ্ছে অনেক বিশাল জায়গা জুড়ে থাকে, তাই না? ওয়াইম্যাক্স হচ্ছে অনেক বিশাল। এনএফসির নাম হয়তো তোমরা শুনছো, এনএফসি, এনএফসি, হ্যাঁ। এনএফসি হচ্ছে যেমন হচ্ছে মোবাইলে তোমরা জানো যে গুগল পে বা এরকম বিভিন্ন কিছু দিয়ে, মোবাইল দিয়েই তুমি তোমার যে ক্রেডিট কার্ডের কাজ তুমি মোবাইল দিয়ে করতে পারো। সো ক্রেডিট কার্ড এক সময় ছিল যে ক্রেডিট কার্ড আমরা শুধুমাত্র ক্রেডিট কার্ডে সিমের মতো একটা স্লট থাকতো, তাই না? সিমের মতো একটা স্লট থাকতো, ক্রেডিট কার্ড দিলে সিমের মতো এটা কানেক্ট হইতো, কানেক্ট হইলে সে অ্যাক্টিভ হইতো। এখন এমনও ক্রেডিট কার্ড বেরিয়েছে যেগুলো এনএফসি চিপ থাকে।
সো কাছাকাছি গেলেই মানে খুব অল্প 2 মিলিমিটার 3 মিলিমিটার ডিস্টেন্স এই গেলেই ওটা অ্যাক্টিভেট হয়ে যায়, বুঝছো? বা মনে করো যে মোবাইলেও এনএফসি থাকে, তো তুমি মোবাইল দিয়ে ওই ক্রেডিট কার্ডের কাজ করে ফেলতে পারো, বুঝছো? সেটা হচ্ছে এনএফসি। এনএফসি অনেক ছোট, খুবই কম রেঞ্জ, ঠিক আছে? মানে খুবই কম রেঞ্জ করার রিজন হচ্ছে সিকিউরিটি। আইডিয়াটা এটা যে তোমার মোবাইল মানে এনএফসি যদি অনেক দূরে হইতো, এনএফসি খুবই কাছে, মানে মনে হবে যে টাচ করলে কাজ করে, কিন্তু অ্যাকচুয়ালি টাচের জন্য কাজ করে না। টাচ করলে যেটা হয়, টাচ করলে ডিস্টেন্সটা সবচেয়ে কাছাকাছি হয়, তখন এনএফসি অ্যাক্টিভেট হয়। কিন্তু অ্যাকচুয়ালি টাচ করার জন্য এনএফসি কাজ করে না, মানে এখানে কোনো টাচ সেন্সর নাই, ঠিক আছে? তো এটা হচ্ছে এনএফসি, হ্যাঁ। তো সিকিউরিটির জন্য, বিকজ যেন মানে যদি অনেক দূর দূর থেকে এনএফসি অ্যাক্টিভেট হয়, তাহলে তো আসলে তোমার ক্রেডিট কার্ড বা এগুলার সিকিউরিটি ইস্যুস চলে আসে, তাই না? আচ্ছা, এরপর দেখো সবচেয়ে বেশি এলাকা জুড়ে যোগাযোগের পদ্ধতি। সবচেয়ে বেশি এলাকা হচ্ছে আসলে স্যাটেলাইট, তাই না? আমরা যদি বলি যে ওয়াইম্যাক্স এর চেয়েও বড় হচ্ছে আসলে স্যাটেলাইট। ওকে, আচ্ছা, তারপর দেখো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভিতরের অংশ কোনটি? আমরা দেখেছি যে অপটিক্যাল ফাইবারের একদম ভিতরে থাকে হচ্ছে কোর, হ্যাঁ, যেটা হচ্ছে ঘন মাধ্যম। কোরের বাইরে থাকে হচ্ছে ক্ল্যাড, যেটা হচ্ছে আমাদের হালকা মাধ্যম, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ক্ল্যাড। এবং তার বাইরে থাকে আমাদের একটা জ্যাকেট, তার বাইরে থাকে আমাদের একটা জ্যাকেট, ঠিক আছে, একটা আবরণ থাকে এরকম। ওকে, আচ্ছা, তো অবশ্যই সবচেয়ে ভিতরে থাকে কোর। আচ্ছা, ওয়াইম্যাক্স ব্যবহৃত হয় কিসের ক্ষেত্রে? ওয়াইম্যাক্স অবশ্যই মেট্রোপলিটন, হ্যাঁ, ওয়াইড বলা যায় না, ওয়াইড আসলে অনেক বড়। হুম, তো মেট্রোপলিটন মোস্টলি। আচ্ছা, কি দিয়ে অপটিক্যাল ফাইবার কেবল তৈরি? অবশ্যই কাঁচ তন্তু দিয়ে, তাই না? কাঁচ তন্তু দিয়ে তৈরি। আচ্ছা, অপটিক্যাল ফাইবারের কয়টি স্তর থাকে? অপটিক্যাল ফাইবারের 3টা স্তর থাকে, কোর, ক্ল্যাড আর হচ্ছে বাইরে জ্যাকেট। তোমাদের বা বইয়ে, এনসিটিভির বইয়ে দেখবা যে 4টা স্তরের ওয়ালে একটা ছবি আছে, বুঝছো? সো ওটা দেখতে পারো, ওটাতে আসলে জ্যাকেটটাকেই 2বার জাস্ট নামকরণ করছে, হ্যাঁ, এরকম আর কি একটা ব্যাপার। তো আমরা মোস্টলি আসলে 3 দাগাবো, হ্যাঁ। তুমি যে কোনো জায়গায় গুগল করে দেখবা যে মোস্টলি 3টা পার্ট, কোর, ক্ল্যাড আর হচ্ছে বাইরের জ্যাকেট বা শীত, যেটাই বললো। নিচের কোন প্রতিষ্ঠান ব্লুটুথের উদ্ভাবক? এরিকসন, হ্যাঁ, এরিকসন হচ্ছে ব্লুটুথ উদ্ভাবন করছে। সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে কোনটি? সর্বোচ্চ গতিতে ডেটা ট্রান্সফার করে ফাইবার অপটিক কেবল, হ্যাঁ, ফাইবার অপটিক কেবল। আচ্ছা, ইউটিপি আর এসটিপি মানে হচ্ছে, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, একটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার, আর এটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার। তো আনশিল্ডেডটা হচ্ছে যেখানে প্রত্যেকটা টুইস্টেড পেয়ারকে আমরা আবরণ দেই না, প্রত্যেকটা পেয়ারকে আবরণ দেই না আমরা, 4টা পেয়ার মিলে বাইরে একটা আবরণ থাকে। আর শিল্ডেড মানে হচ্ছে প্রতি 2টার উপর একটা আবরণ, প্রতি 2টার উপর একটা আবরণ। সো এভাবে 4 জোড়ার জন্য 4টা আবরণ আর বাইরে আরেকটা আবরণ, হ্যাঁ। সো শিল্ডেড অবশ্যই বেটার কাজ করে, তাই না? আনশিল্ডেড এর চেয়ে শিল্ডেড একটু বেটার কাজ করে। ওই যে বললাম যে জোড়ার কাজকে, জোড়া হচ্ছে যে অ্যাটেনুয়েশন কমায়, হ্যাঁ, বা ম্যাগনেটিক ইন্টারফারেন্স কমায়। সো তাকে যদি তুমি আমরা আলাদা করে শিল্ড করে দাও, তাহলে এমন হতে পারে না যে 4টা, মানে আমাদের 4টা জোড়া থাকে না, লাল, কমলা, নীল আর সবুজ, মনে হয় ভুলে গেছি, বাট যাই হোক 4টা কালার থাকে, 4 জোড়া। সো একটা জোড়া আরেকটা জোড়াকে ইন্টারফারেন্স করতে পারে। সো যদি শিল্ড করে দাও, তাহলে একটা জোড়া আর আরেকটা জোড়ার মধ্যে কোনো সম্পর্ক নাই, তাই না? আলাদা হয়ে গেল। সো এই কারণে হচ্ছে শিল্ডেরটা আরো বেটার পারফর্ম করে, ওকে। বাট ফাইবার অপটিক তো ফাস্টেস্ট। আচ্ছা, এরপর যদি আমরা যাই, ওয়াইম্যাক্স প্রযুক্তিতে ব্যাপ্ত এলাকা মিটারে কত? আচ্ছা, ওয়াইম্যাক্স আসলে অনেক বড়, এবং তুমি গুগল করলে বা বিভিন্ন জায়গায় দেখবা যে 50 কিলোমিটার বা তার চেয়ে 50 কিলোমিটার বা তার চেয়ে বেশি হতে পারে। সো মিটারে যদি বলে 50,000 মানে 50 কিলোমিটার। সো এই রেঞ্জটা আমরা দাগাবো আর কি, হ্যাঁ, ম্যাক্সিমাম যেটা আমরা পাচ্ছি, যে 50 কিলোমিটার বা তার বেশিও আসলে হইতে পারে ওয়াইম্যাক্স। আচ্ছা, হটস্পট কি? হটস্পট তো নিরাপত্তা ব্যবস্থা না, হটস্পট একটা সফটওয়্যার না, হটস্পট একটা তারবিহীন নেটওয়ার্ক, তাই না? একটা ওয়্যারলেস নেটওয়ার্ক, হ্যাঁ, হটস্পট হচ্ছে একটা ওয়্যারলেস নেটওয়ার্ক। ওকে, আচ্ছা, কোনটি ইটের দেয়াল ভেদ করতে পারে না? রেডিও ওয়েভ পারে, মাইক্রোওয়েভ পারে, ইনফ্রারেড আসলে ইটের দেয়াল ভেদ করতে পারে না, হ্যাঁ, ইনফ্রারেড আসলে ইটের দেয়াল ভেদ করতে পারে না। আচ্ছা, বাই দ্য ওয়ে, মাইক্রোওয়েভও আসলে মানে খুব বেশি যে ভেদ করতে পারে তা না। মাইক্রোওয়েভের আইডিয়াটা হচ্ছে মাইক্রোওয়েভ অনেক দূরে যাইতে পারে, হ্যাঁ, কিন্তু মাইক্রোওয়েভ খুব বেশি ভেদ করতে পারে না। এই কারণে দেখবা মাইক্রোওয়েভ, যে বললাম না, স্যাটেলাইট কমিউনিকেশন, ডিরেক্ট কমিউনিকেশন, হ্যাঁ, বা টেরেস্ট্রিয়াল কমিউনিকেশন বা এই গ্রাউন্ড কমিউনিকেশন, ডিরেক্ট কানেকশন থাকা ভালো মাইক্রোওয়েভের জন্য। মাইক্রোওয়েভ খুব ভালো যে খুব ভেদ করে চলে যেতে পারে ব্যাপারটা তা না, ঠিক আছে? রেডিও ওয়েভ আবার ভেদ করতে পারে, রেডিও সব দিকে ছড়ায় টড়ায় দেয়, ঠিক আছে? অনেক গাছ থাকলেও, অনেক বিল্ডিং থাকলেও সমস্যা হয় না। বা টিনের চাল থাকলে একটু সমস্যা হয়। তোমরা তো দেখছো যে টিনের ঘরে হচ্ছে ভালো নেটওয়ার্ক পাওয়া যায় না, কারণ কি? ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স। যে টিন নিজেই তো একটা মেটাল, তাহলে এত বড় একটা টিনের চাল হইলে ওই অ্যান্টেনা থেকে যে ইয়ে আসবে, এখানে কি ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স ক্রিয়েট হবে, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা চলে আসলাম আমাদের টাইপ 3 বা টপিক 3-তে। আমাদের আজকের লেকচারের লাস্ট টপিকটার নাম হচ্ছে মোবাইল যোগাযোগ। ওকে, মোবাইল যোগাযোগ থেকে দেখো গত বছরগুলোতে অনেক কোয়েশ্চেন আসছে।
রাজশাহী ইউনিভার্সিটিতে 21-22 সালে, 20-21 সালে, 18-19 সালে। জিএসটি আমাদের যে 2 বছর ছিল, সেই 2 বছর জিএসটি তো আমাদের কোয়েশ্চেন আসছে। আচ্ছা, তো এটার গুরুত্ব আমরা দিয়েছি হচ্ছে 2 স্টার, কারণ এটাতে কোয়েশ্চেন অন্য 2টা টপিকের চেয়ে একটু কম আসে। তো দেখো, মোবাইল যোগাযোগ নিয়ে যদি আমরা কথা বলি, যে আমাদের ফার্স্ট জেনারেশনের মোবাইল গুলো ছিল একদম বেবি, রাইট? এরপর সেকেন্ড জেনারেশন একটু ভালো হয়েছে, এরপর থার্ড জেনারেশনে অনেক ভালো হয়েছে, ফোর্থ জেনারেশনে অনেক ভালো হয়েছে, ফিফথ জেনারেশনে আরো অনেক ভালো হয়েছে। ঠিক আছে, তো আইডিয়াটা হচ্ছে যে আমাদেরকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে কোন জেনারেশনে কোন টেকনোলজি অ্যাড হয়েছে। হ্যাঁ, কোন জেনারেশনে কোন টেকনোলজি বা কোন ফিচার অ্যাড করা হয়েছে, এটা আমাদেরকে পড়তে হবে, বুঝছো? কোন জেনারেশনে কোনটা অ্যাড হয়েছে। যেমন আমি কিছু এক্সাম্পল দিই, যে আমাদের ফোর্থ জেনারেশনে এলটিই ইউজ করা হয়েছে, এলটিই আসছে, এলটিই আমরা পড়ি না, ইয়ে আর কি, এলটি এর ফুল ফর্মটা ভুলে গেলাম, যাই হোক। হ্যাঁ, তা হ্যাঁ, এলটি। সো ফোর্থ জেনারেশন হচ্ছে আমাদের এলটি অ্যাড করা হয়েছে। তোমরা হয়তো দেখবা যে কিছু কিছু মোবাইলে 4G লেখা না আসে, এলটি লেখা আসে, হ্যাঁ, এলটি। তারপর থার্ড জেনারেশনে আমাদের মোস্ট প্রবাবলি প্যাকেট সুইচিং ইউজ করা হয়েছে। ঠিক আছে, সরি, সার্কিট সুইচিং ইউজ করা হয়েছে। ফোর্থ জেনারেশনে মনে হয় প্যাকেট সুইচিং ইউজ করা হয়েছে। সেগুলো আর কি আমাদের পড়তে হবে, যে কোন জেনারেশনে কি আবিষ্কার মানে অ্যাড করা হয়েছে, কোন জেনারেশনে এমএমএস অ্যাড করা হয়েছে। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলো আমাদের পড়তে হবে। আচ্ছা, তো এখান থেকে যদি আমরা যাই যে কি কি কোয়েশ্চেন আসে, দেখো আমরা এটা নিয়ে ডিসকাস করলাম না, এটা একদম নৈর্ব্যক্তিক। এটা তোমরা বাসায় একটু রিভাইজ দিয়ে নিবা, 2 পৃষ্ঠা আছে আমাদের বইয়ে। হ্যাঁ, বোর্ড বই এবং অন্যান্য বইগুলো জাস্ট একটু চোখ বুলাবা, তাইলেই হবে। হ্যাঁ, তো কোয়েশ্চেন দেখলেই বুঝবা আসলে কি আসে। দেখো, হটস্পট কি ধরনের নেটওয়ার্ক? হটস্পট অবশ্যই পার্সোনাল, তাই না? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হটস্পটকে ল্যান বলা উচিত না, হটস্পট এত বড় না। ওয়াইফাই কে আমরা ল্যান বলতে পারি, কিন্তু হটস্পটকে আসলে ল্যান বলা উচিত না, রাইট? হটস্পট খুবই ছোট হয় রেঞ্জ। কোনটি এক ধরনের ল্যান? আচ্ছা, অ্যান্সার হচ্ছে যে ইথারনেট, টোকেন রিং, এফডিডিআই, এই সবগুলোই আসলে ল্যান, বুঝছো? এই কোয়েশ্চেনটা আসলে স্ট্যান্ডার্ড না, এই কোয়েশ্চেনটা যথেষ্ট কঠিন। হ্যাঁ, দেখো, টোকেন রিং, এফডিডিআই এগুলো আসলে আমাদের সিলেবাসের অংশ না। হ্যাঁ, টোকেন রিং হচ্ছে একটা কনসেপ্ট, যে টোকেন রিং হচ্ছে একটা কনসেপ্ট যে আমাদের যতগুলা ডিভাইস কানেক্টেড থাকবে, ওয়্যারলেস বা ওয়্যার্ড, হ্যাঁ, যেটাই হোক, ওয়্যার্ড বা ওয়্যারলেস যেটাই হোক, যতগুলো ডিভাইস এরকম কানেক্টেড থাকবে, হ্যাঁ, যেভাবে কানেকশন হোক আর কি, হ্যাঁ, যেভাবে কানেকশন হোক, হ্যাঁ, মেশ হোক, যেটাই হোক, হোয়াট এভার দ্য কানেকশন ইজ, হ্যাঁ, হোয়াট এভার দ্য কানেকশন ইজ, আইডিয়াটা হচ্ছে যে আমাদের মানে আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম, হ্যাঁ, আমাদের যে নেটওয়ার্ক সিস্টেম, এটার মধ্যে আমাদের যে টপোলজি বা যে নেটওয়ার্ক সিস্টেম, এটার মধ্যে হচ্ছে এক একজনের এক একটা টোকেন থাকবে, বুঝছো? টোকেন, ওর কাছে যখন টোকেন থাকবে ও হচ্ছে তখন ট্রান্সমিট করবে, যার কাছে যখন টোকেন থাকবে সে তখন ট্রান্সমিট করবে। তো ওর ট্রান্সমিট করা যদি হয়ে যায়, ও ট্রান্সমিট করবে, যে রিসিভ করা সে রিসিভ করে নিবে। ওর ট্রান্সমিট করা হয়ে গেলে ও টোকেনটা পরের জনকে দিয়ে দিবে। পরের জনের যদি কিছু ট্রান্সমিট করার থাকে, সে টোকেনটা পাওয়ার পর ট্রান্সমিট করবে, না থাকলে সেই টোকেনটা আবার সে তার পরের জনকে দিয়ে দিবে। সো একইভাবে এভাবে আর কি টোকেনটা রিং আকারে জাস্ট প্রত্যেকটা ডিভাইসে ঘুরতে থাকবে, সবাই ট্রান্সমিট করার সুযোগ পাবে। কিন্তু আইডিয়াটা কি, যে সবাই যদি একসাথে ট্রান্সমিট করতো তাহলে কি নয়েজ হইতো না? তাহলে এক একজনটা বাধা পেয়ে সবারটাই হারিয়ে যেত, কারোটাই আসলে প্রপারলি জায়গা মতো পৌঁছাইতো না। কিন্তু এখানে যেটা হবে টোকেন রিং, যে সবাই মানে সবাই কথা বলার সুযোগ পাবে, ঘুরে ঘুরে কথা বলবে। হ্যাঁ, তুমি বলো, ওকে তুমি বসো, এবার তুমি বলো। তো এভাবে ঘুরে ঘুরে সবাই বলবে, আর যার শোনার সে ঠিকই শুনবে, বুঝছো? তো যখন যার কাছে টোকেন থাকবে, পুরা নেটওয়ার্কটা তার 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 জন্য, যে তুমি এবার বলো, ওপেন 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 ফ্লোর, হ্যাঁ, যা মন চায় বলো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে টোকেন রিং। ওকে, এফডিডিআই এর ফুল ফর্ম হচ্ছে, আমার ঠিক মনে নাই, ফাইবার ফাইবার সামথিং, হ্যাঁ, ফাইবার ডিপেন্ডেন্ট সামথিং। সো এফডিডিআই এটাও আসলে একটা ল্যান ল্যান কমিউনিকেশন এর একটা টেকনোলজি, বুঝছো? তো এগুলা এগুলা সবই আসলে মানে খুবই হায়ার স্টাডিজ এর পার্ট, হ্যাঁ, তোমাদের সিলেবাসের পার্ট তো নাই, ফার্স্ট অফ অল। ওকে, সো আই গেস আমরা মানে সব কয়টা দাগাইতে হয়তো পরীক্ষার হলে পারতাম না এই কোয়েশ্চেনটা, যেহেতু আউট অফ সিলেবাস। সো সেক্ষেত্রে আই এম গেসিং যে হয়তোবা যদি কেউ ইথারনেট দাগায়, আমরা তো এটা জানি যে ইথারনেট আসলে ল্যান, তাই না? আমরা যে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করি, হ্যাঁ, টুইস্টেড পেয়ার কেবল আমরা যে মানে টুইস্টেড পেয়ার কেবল ইউজ করি, এটারই কিন্তু আমরা ইন্টারনেটের তার বলি বা ইথারনেট কেবল বলি, বুঝছো? টুইস্টেড পেয়ার কেবলকে আমরা কিন্তু ইথারনেট কেবল বলি, যদিও ইথারনেট নিজেও আসলে একটা জাস্ট টেকনোলজি, হ্যাঁ, ইথারনেট কেবল বলি। এরকম টোকেন রিং এর মতো ইথারনেটও একটা টেকনোলজি, ঠিক আছে? বা এফডিডিআই এটাও একটা টেকনোলজি। ওকে, আচ্ছা, তো
এটাই আর কি। তো এই কোয়েশ্চেনটা অফকোর্স অনেক অনেক ডিফিকাল্ট ছিল। হ্যাঁ, ডোন্ট মানে সোয়েট ওভার ইট যে এত কঠিন কোয়েশ্চেন আসবে কিনা। অফকোর্স এরকম কঠিন কোয়েশ্চেন আসবে না মোস্টলি। ঠিক আছে। আচ্ছা, এফডিডি এর ফুল ফর্ম হচ্ছে ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। হ্যাঁ, ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। ফাইবার ডিস্ট্রিবিউটেড ডেটা ইন্টারফেস। ওকে। আচ্ছা, এরপর দেখো বাংলাদেশের মোবাইল অপারেটরগণ কোন প্রযুক্তি ব্যবহার করছেন। বাংলাদেশে মোস্টলি জিএসএম ইউজ করা হয়। সিডিএম এ ইউজ করছিল সিটিসেল। সিটিসেল নামে একটা কোম্পানি ছিল, তারা সিডিএম এ ইউজ করতো। এবং সিটিসেলের সমস্যা হচ্ছে সিটিসেলের আসলে ব্যবসাটা অত একটা ভালো ছিল না। সিটিসেল ক্লোজ হয়ে গেছে কয়েকদিন আগে, না কয়েক মাস আগে যেন। হ্যাঁ, বাট সিডিএম এ অ্যাজ এ টেকনোলজি সিডিএম এ খুবই ভালো। সিডিএম এ অনেক ভালো, জিএসএম এর চেয়ে অনেক ভালো অ্যাজ এ টেকনোলজি। তা আমি আসলে এটা ইন্টারনাল স্ট্রাকচার তোমাকে বলতে পারতেছি না, এটা অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন। সিডিএম এ, টিডিএম এ, সিডিএম এ মানে হচ্ছে কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টিডিএম এ মানে হচ্ছে টাইম ডিভিশন, এফডিএম এ মানে ফ্রিকোয়েন্সি ডিভিশন। ঠিক আছে। তো বাট সিডিএম এ টেকনোলজিটা অনেক ভালো, বুঝছো। বাট যাই হোক, সিডিএম এ আসলে মার্কেট করতে পারেনি, জিএসএম চলে বাংলাদেশে। যে আমরা গ্রামীণ ফোন বা রবি বা যাই ইউজ করি সবই আসলে জিএসএম। ওকে। আচ্ছা, জিএসপি, জিএসপি এর ফুল ফর্ম কি? জিএসপি হচ্ছে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস। হ্যাঁ, এবং এগেইন এটা আসলে আমাদের সিলেবাসের কিছু না, এবং এটা খুবই ডিফিকাল্ট একটা কোয়েশ্চেন ফর ইউ টু অ্যান্সার, রাইট? তুমি তো জানো না কিভাবে এটা হবে, কি হবে, তাই না? যে কোনো কিছু হতে পারে। ওকে। আচ্ছা, ব্লুটুথের মাধ্যমে, সো এগুলো নিয়ে আসলে অত সোয়েট করার কিছু নেই। হ্যাঁ, এরকম কোয়েশ্চেন চলে আসলে ভাগ্য খারাপ। আচ্ছা, ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে কি বলে? ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে আমরা বলবো প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ওকে। কোন প্রজন্মের মোবাইল ফোনে এলটি বা লং টার্ম এভলিউশন, রাইট, এলটি হচ্ছে লং টার্ম এভলিউশন, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন। হ্যাঁ, এলটি বা লং টার্ম এভলিউশন হচ্ছে ফোর্থ জেনারেশন, 4G। একটি গবেষণাগারে সংযুক্ত কম্পিউটার, দেখো একটা গবেষণারে তো এরকম 5টা 10টা 15টা কম্পিউটার থাকবে, সেটাকে আমরা বলবো ল্যান। হ্যাঁ, লোকাল, এটা একটা অফিসের মধ্যে, অফিসের মতো আইডিয়াটা, হ্যাঁ, যে ল্যান। আচ্ছা, কোনটি তারবিহীন ম্যান, তারবিহীন বা ওয়্যারলেস ম্যান? ওয়্যারলেস ম্যান হচ্ছে আসলে ওয়াইম্যাক্স, তাই না? আর ওয়্যারলেস ওয়ান বললে আমরা বলতাম স্যাটেলাইট। ওয়্যারলেস ল্যান বললে আমরা বলতাম ওয়াইফাই। আর ওয়্যারলেস প্যান বললে আমরা বলতাম, ইনফ্রারেড তো না, ওয়্যারলেস প্যান বললে আমরা বলতাম ব্লুটুথ। আচ্ছা, কোন প্রজন্মের মোবাইল ফোন এলটি? এটা আমরা পড়ছি চতুর্থ প্রজন্ম। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত? ব্লুটুথের স্ট্যান্ডার্ড হচ্ছে 802.15। ঠিক আছে। আচ্ছা, ব্যক্তিগত তথ্য ইন্টারনেট বা অন্যান্য পাবলিক নেটওয়ার্কে নিরাপদে স্থানান্তর করতে কোন নেটওয়ার্ক ব্যবহৃত হয়? এইটার অ্যান্সার হচ্ছে ভিপিএন। হ্যাঁ, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এর কনসেপ্টটা হচ্ছে, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক বা ভিপিএন এর কনসেপ্টটা হচ্ছে যে আমাদের আহ, যে নর্মাল ইন্টারনেট, হ্যাঁ, আমাদের যে ইন্টারনেট, এই ইন্টারনেটে তো আসলে সবাই আছে, তাই না? সবাই তো ইন্টারনেটে কানেক্টেড নাকি? সবাই তো ইন্টারনেটে কানেক্টেড। তো এখন আমি যদি একটা সোর্স থেকে একটা ডেস্টিনেশনে একটা ডেটা পাঠাইতে চাই, হ্যাঁ, এবং সিকিউরলি যদি ডেটা পাঠাতে চাই, সিকিউর, তাহলে বেস্ট আইডিয়া হচ্ছে যে আমি আসলে একটা আলাদা সিকিউর লাইন ইউজ করবো, তাই না? আলাদা একটা সিকিউরড লাইন ইউজ করবো, রাইট? আলাদা একটা সিকিউরড লাইন ইউজ করবো, মানে মনে করো যে আমার চট্টগ্রামের অফিস থেকে আমার ঢাকার অফিসে যদি আমি কমিউনিকেট করতে চাই, চট্টগ্রামের মনে করো একটা ব্যাংক, সোনালী ব্যাংকের চট্টগ্রাম শাখা আর সোনালী ব্যাংকের ঢাকার শাখার মধ্যে আমি যদি কমিউনিকেট করতে চাই, তাহলে বেস্ট হচ্ছে যদি চট্টগ্রাম থেকে ঢাকায় একটা তার থাকে, ওই তারে শুধুমাত্র সোনালী ব্যাংকের অ্যাক্সেস আছে, আর কারো অ্যাক্সেস নাই। সো ওই তার দিয়ে যদি আমি কিছু পাঠাই তাহলে এটা সবচেয়ে সিকিউর, তাই না? তাই না? বুঝতে পারছো তো? এখন কোনো কারণে যদি এটা ব্রেক করে, এই কমিউনিকেশন এটা যদি ব্রেক করে, তাহলে আমাদের কি ইন্টারনেটের মাধ্যমে পাঠাইতে হবে। তো ইন্টারনেটের মাধ্যমে যদি আমি এখন একটা মানে ব্যাংকের হিসাব নিকাশ পাঠাই, তাহলে এটা তো সিকিউর না, যে কেউ দেখে ফেলতে পারে। তো ইন্টারনেটের মধ্যেই আমরা একটা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করি। হ্যাঁ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, ভিপিএন ইউজ করি। এবং এই কনসেপ্টটাকে বলে হচ্ছে টানেলিং। টানেলিং, বুঝছো? টানেলিং মানে আমরা একটা টানেল ক্রিয়েট করলাম, যে ওই টানেলের মধ্যে আর কেউ থাকবে না, ওই টানেলের মধ্যে শুধু আমরাই, শুধু আমরাই থাকবো। হ্যাঁ, শুধুমাত্র সোনালী ব্যাংকের ইনফরমেশন যাবে, একটা আলাদা টানেল ক্রিয়েট করবো, কনসেপ্ট এরকম। সো এটাকে বলে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। এটা তো, এটা প্রাইভেট নেটওয়ার্ক, এটা সিকিউর লাইন, কিন্তু এটা কি অ্যাকচুয়াল প্রাইভেট না, এটা ভার্চুয়াল প্রাইভেট।
যে আমরা ভার্চুয়াল একটা প্রাইভেট নেটওয়ার্ক ক্রিয়েট করে, তো এটার আইডিয়াটা কি, আইডিয়াটা হচ্ছে আমরা এমন ভাবে জিনিসটা এনক্রিপ্ট করব যেন আর কেউ ধরতে পারবে না, হ্যাঁ, আর কেউ যেন আমাদের ইনফরমেশন না পায়। আচ্ছা, উইথ দ্যাট তাহলে আমাদের আজকের লেকচার এখানে শেষ। আমরা চ্যাপ্টার 2 এর ফার্স্ট লেকচারটা পড়লাম। নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচারটা পড়বো, এবং চ্যাপ্টার 2 এর সেকেন্ড লেকচারটা পড়ার পর আমাদের চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমাদের দুইটা লেকচারে আর কি আমাদের টোটাল চ্যাপ্টার 2 ইনশাল্লাহ শেষ হবে। সো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, বাবা মার যত্ন নাও, হ্যাঁ, নিজেদের শরীরের যত্ন নাও। ইনশাল্লাহ অনেক ভালো একটা সময় অপেক্ষা করতেছে তোমাদের জন্য, এই আশা রাখি। আজকে এখানেই শেষ করছি। হ্যাঁ, আল্লাহ হাফেজ।